আসসালামু আলাইকুম। আমরা আজকে কি শিখবো? সন্ধি শিখবো। আজকে কি শিখবো? সন্ধি শিখবো। আজকে সন্ধি করতে হবে, একটু মিলন করতে হবে, তাই না? এখন সন্ধি শব্দের অর্থ কি? মিলন। গুড। এই সন্ধি থেকে এমন কোনো জব পরীক্ষায় নেই যে না আসে। বিসিএস দিতে গেলে আসবে, প্রাইমারি দিতে গেলে আসবে, নিবন্ধন দিতে গেলে লাগবে, 10 থেকে 20তম গ্রেডের যত জব আছে লাগবে। যদি পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে চান লাগবে, এসআই নিয়োগ পরীক্ষা দিতে চান তাও লাগবে, সার্জেন্ট পরীক্ষায় লাগবে, রেলওয়ে, সমাজসেবা, নির্বাচন কমিশন, ভূমি মন্ত্রণালয়, এমন কোনো জব নাই যে সেক্টরে সন্ধি থেকে প্রশ্ন না ধরে। আর এই সন্ধিটা সবার কাজে লাগে। উচ্চ মাধ্যমিক যারা পড়াশোনা করে তাদেরও লাগে, নবম দশম শ্রেণীতে যারা পড়াশোনা করে তাদেরও লাগে, যারা ষষ্ঠ শ্রেণী ক্যাডেট কলেজ ভর্তি দেয় তাদেরও লাগে, ইউনিভার্সিটি অ্যাডমিশনে লাগে, নার্সিং অ্যাডমিশনে লাগে। তা লাগে না কোথায়? লাগে না কোথায়? সব জায়গায় লাগে। ওকে 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 যাই হোক আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে সন্ধির একটা জমজমাট ক্লাস নেব, ব্যতিক্রম ধর্মী একটা সন্ধির ক্লাস হবে। আর সন্ধিগুলো আসলে অধিকাংশ কি জানে, সন্ধিগুলো মুখস্থ করতে হয়। মুখস্থ না করলে এগুলো পারা যায় না। আসলে সন্ধি নিয়মের ভিতর থেকে নিয়ম জানা সত্ত্বেও অনেক সময় সন্ধি পরীক্ষায় পারি না। বিশেষ পরীক্ষায় অনেক দিয়ে দিয়েছিল দ্বৈপায়ন, এর সন্ধি বিচ্ছেদ কি, তাই না? দিয়ে দিয়েছিল দ্বৈপায়নের সন্ধি বিচ্ছেদ কি। আর সন্ধি সাধারণত বিচ্ছেদ আসে যে কোনো পরীক্ষায়, প্রতিযোগিতার পরীক্ষায় কি আসে, একটা শব্দ দিয়ে দেয় সন্ধি গঠিত, বলে এর সন্ধি বিচ্ছেদ কি। তা সেখানে 4টা অপশন দিয়ে দেয় এবং 4টা অপশন দেওয়ার পরে মনে হয় এটাই শুদ্ধ, এটাই শুদ্ধ, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, কোনটা রাইখা কোনটাই দিই, একদম বিপদে পড়েন, তাই না? তা আমরা একটু দেখি যে আসলে কিভাবে পরীক্ষায় এই সন্ধিগুলো আসে, তাই না? একটু দেখি। ওকে, হ্যাঁ, এটা বেসিক ক্লাস। এটা কি ক্লাস? বেসিক ক্লাস, সন্ধি। দেখো কিভাবে আসে। যেমন দিয়ে দিল দ্বৈপায়ন, দ্বৈপায়ন বলবে দ্বৈপায়ন এর সন্ধি বিচ্ছেদ কি, এরকম দিয়ে দিবে। তাই দ্বৈপায়নের শব্দ এরকম দিয়ে দিবে, দ্বয় বা ফলা এ দ্বীপ যোগ আয়ন, এভাবে একটা অপশনে দিয়ে দেয়, খ নাম্বারে দিয়ে দেয় এরকম দ্বীপ যোগ অয়ন, অয়ন। ঠিক আছে, এখন বাকি যে গুলা দেয় সেটা একটু ভেজাল লাগায়, এবং দেয় দ্বীপ যোগ আয়ন, আর একটি দেয় দ্বীপ যোগ অয়ন। কি বলেছে পরীক্ষায়? দ্বৈপায়ন এর সন্ধি বিচ্ছেদ কি। প্রকৃতপক্ষে দ্বৈপায়ন এটা কিন্তু প্রকৃতি প্রত্যয়জনিত শব্দ। যাই হোক, এটা বলছে পরীক্ষায়, বিশেষ পরীক্ষায় আসছে যে দ্বৈপায়নের সন্ধি বিচ্ছেদ কি। এখন আপনার মনে হয় এটাও কারেক্ট, আবার মনে হয় এটাও কারেক্ট, আপনি কিন্তু পড়েন নাই। আপনি কি কখনো দ্বৈপায়ন এটা কি আপনি নবম দশম শ্রেণীতে বোর্ড বই নাই, হায়াত মাহমুদ স্যারের বইয়ে নাই, বাজারে গাইড বইয়ে নাই, বিশেষ পরীক্ষায় যায় আপনি কি করলেন? এটা বানাই দিছে। কোনটা দিবেন আপনি যদি না জানেন, কোনটা আন্দাজে মারবেন? এই যে অনেক সময় সন্ধি সূত্র পড়েও কোনো কাজে লাগে না, বুঝছেন? আপাতত দেখি যে আপনারা কোনটা উত্তর বলেন, দেখি একটু উত্তরটা বলেন না, দেখি বলেন। বলেন ও আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, লাভ রিয়েক্ট দিতেছেন, ও আমি তো খেয়ালই করিনি, তাই না? হ্যাঁ, খেয়ালই করি। এটা লাইভ ক্লাস হয়ে গেছে। আল্লাহ, লাইভ ক্লাস হয়ে গেছে। আপনারা শেয়ার করছেন। কবিতা সরকার, অনিতা রায়, অনু, আমিনুল সর্দার, নুসরাত জাহান, হারুন ইসলাম, তাবাসসুম, পদ্মাবতী, ওয়াও, শামিমা আক্তার, মাহমুদ রিয়াজ, বাহ। দেখি 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 আপনারা শেয়ার করতেছেন। ক্লাসটা কিন্তু শেয়ার করতে হবে তাহলে, যেহেতু সবাই জন্য উন্মুক্ত করে দেওয়া একটা পেইড ব্যাচের ক্লাস, এবং এটা কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস, রাত 9টার ব্যাচের ক্লাসটা আমরা উন্মুক্ত করে দিয়েছি। আর এই ক্লাসটার মাধ্যমে আপনারা অনেকে অনেক কিছু শিখতে পারবে। এটা একটা পেইড ব্যাচের ক্লাস, বেসিক ক্লাস। এটাকে কি বলে? বেসিক ক্লাস। ওকে 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 আচ্ছা দেখেন, তো স্যার আপনার শার্টগুলো সুন্দর, কোথা থেকে কিনেন? আরে আমি তো কিনি, কোথা থেকে? এটা কোনো কথা? আচ্ছা দেখেন, বিপদটা কোথায় ঘটলো?
কেউ বলেছেন দ্বীপযোগ আয়ন, আর কেউ বলেছেন অয়ন। প্রকৃতপক্ষে এই দ্বৈপায়ন হলো মহাদেব, ওই কি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, মনে আছে মহাভারতের কি মূল রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। তা দ্বীপ এটা ঠিক আছে, এখন আয়ন নাকি অয়ন? এখন অনেকে এটা টিক মারছে অয়ন, অনেকে মারছে আয়ন। এখন দেখেন মূলত এটা আমি আগেই বলেছি, এটা কোনো সন্ধি গঠিত শব্দ না, এটা প্রকৃতি প্রত্যয়জনিত শব্দ। সুতরাং এটা উত্তর হবে দ্বীপযোগ আয়ন। আয়ন হলো একটা প্রত্যয়, আর প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ থাকে না। ওকে, উত্তরটা কি হবে? দ্বীপযোগ আয়ন। দ্বীপযোগ কে? আয়ন। ক্লিয়ার? তা দেখেন এই একটা প্রশ্ন উত্তর, আমি কনফিউশন প্রশ্নগুলো আমি যেগুলো আপনাদের ভুল থাকে বিভিন্ন বইয়ে, এগুলা আমি আলোচনা করবো, আছে কোনো সমস্যা নেই। তা দ্বীপযোগ আয়ন সমান সমান কি? দ্বৈপায়ন। আচ্ছা দেখেন এরকম, দেখেন আপনি যদি সন্ধি যদি আপনি না পড়েন বা মুখস্থ না করেন, কিছু কিছু সন্ধি আপনাকে মুখস্থ করতেই হবে, নতুবা বিপদে পড়েন। এখন আপনাকে পরীক্ষা দিল নীলাচল এর সন্ধি বিচ্ছেদ কি। দেখেন ক নম্বরে এরকম আপনাকে দিয়ে দিবে নীল যোগ আচল। দেখেন খ নম্বর আবার দিয়ে দেবে নীল যোগ আচল। গ নম্বরে আপনাকে দিয়ে দিবে নীল যোগ অচল। আবার দিয়ে দিবে, বসেন, আবার দিয়ে দিতে পারে নীল যোগ অচল। দেখেন প্রশ্নের ফাঁদ কিভাবে পাতে আপনাদের। তা বললো কি যে নীলাচল এর সন্ধি বিচ্ছেদ কি। পরীক্ষা হলে এরকম 4টা অপশন দিয়ে দেয়, কনফিউশন ফেলে দেয় আপনাকে। তো দেখি আপনারা কি বলেন, এটা উত্তরটা কি বলেন যারা আমাদের ক্লাস করে। দেখি অনেকে বলতেছেন খ, অনেকে বলতেছেন ক। দেখি আসলে কারটা সত্য হয়, কারটা সত্য হয় আমি একটু দেখি। কে কে পারে একটু কমেন্টের মাধ্যমে দ্রুত ধুমতার একটা কমেন্ট করবেন। আচ্ছা আমাদের এক্সেপশনাল সবুজ লিখেছে স্যার নীল যোগ আচল। মারিয়া মিতনুর বলছেন গ নীল যোগ অচল। মৌসুমী চক্রবর্তী তার মৌসুমী বানানটাই ভুল, তিনি লিখছেন নীল যোগ আচল। কামরুন্না শারমিন তিনি লিখছেন নীল যোগ আচল। এখন দেখবেন এখানে মূলত আসল খেলা। আদনান আফনান হাসান স্যার ক্লাস করতে পারতেছে না। আচ্ছা দেখেন এই যে অনেকে বলছে, কেউ বলছেন আচল, কেউ বলেন অচল। এই যে অনেক ভুলগুলো হয় এর কারণটা কি, তাই না? কারণটা কি একটু দেখেন, কমেন্টগুলো পড়লাম। আসলে সন্ধি আপনার কথা মতো চলে না, এই নাসির স্যারের কথা মতো চলে না। সন্ধি তার নিজস্ব গতিতে চলে, অর্থাৎ নিয়ম অনুযায়ী, তার অর্থ অনুযায়ী নিজস্ব গতিতে চলে। তা একটা জিনিস ভাবেন যে এখানে মূলত নীল বানানটা ঠিকই আছে, কারণ নীল হলো একটা তৎসম শব্দ, সুতরাং এই নীল বানানটা দীর্ঘইকার, এটা নিশ্চিত আছে। তা আমার প্রথম পার্ট নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, ভেজালটা লাগছে দ্বিতীয় পার্ট নিয়ে। এখন আপনাকে দেখতে মূলত এই নীলাচল জিনিসটা কি আসলে। আমরা প্রথমে জানি যে নীলাচল হলো একটা পর্বত, একটা কি, একটা পর্বত, মাথার ভিতর রাখেন। তাহলে এখন সে পর্বতের একটা তো অর্থ লাগবে। এখন দেখেন এই প্রথমটা উত্তর যারা দিছেন, দেখি এইটা হয় কিনা। এই আঁচল বানানে কিন্তু একটা চন্দ্রবিন্দু দিয়ে দিয়েছে। এটা কি দিয়ে দিয়েছে? চন্দ্রবিন্দু। এই আঁচল মানে শাড়ির আঁচল। কোন আঁচল? এটা মূলত শাড়ির আঁচল। দেখবেন আপনি আপনার মায়ের জন্য, আপনি আপনার কি ভাবির জন্য, আপনি নিজের বউয়ের জন্য, আপনার গার্লফ্রেন্ডের জন্য আপনি শাড়ি কিনেন, ওই শাড়ির একটা কি থাকে, সুন্দর একটা আঁচল থাকে। মূলত ওই আঁচলটা দেখে মূলত শাড়ি কিনে মহিলা। দেখবেন দোকানে গেলে আগে বলে কি শাড়ির আঁচলটা দেখান তো একটু, তা সুন্দর দোকানদাররা কি নিজের আবার পইরেও একটু খুলে দেখায়। তো এই যে আঁচল, এটা হলো এই চন্দ্রবিন্দু দিয়ে ওই আঁচল মানে শাড়ির আঁচল। এবার দেখেন এইটা হবে না, এজন্য এই নীল আঁচল এই পর্বতের সাথে এই শাড়ির আঁচলের কোনো সম্পর্ক নাই। সুতরাং আমাদের ক নাম্বার ক্রস। ক নাম্বারটা কি? ক্রস। এরপরটা দেখেন, এই এরপর দেখো নীল যোগ আঁচল, পরবর্তীতে বানানটায় এই আঁচল বানানে কোনো চন্দ্রবিন্দু নেই। স্যার তাহলে এই আঁচল কথাটির অর্থটা কি? এই আঁচল হলো বাংলা সিনেমার নাদুস নুদুস একটা নায়িকা আছে, দেখছেন সিনেমা করে, এ হলো বাংলা সিনেমার নায়িকা, মানে বাংলাদেশের যে কোনো একটা মেয়ের নাম, মেয়েদের নাম, সেটা কি আঁচল। তার মানে এটা হলো নায়িকা, ধরে নিই এটা কি যে কোনো একটা মেয়ের নাম, অথবা বাংলা সিনেমার নাদুস নুদুস একটা নায়িকা আছে, নাম কি আঁচল।
তো ওই নায়িকার সাথে বা ওই একটা মেয়ে আঁচল নামের মেয়ে অভাব নাই বাংলাদেশে, ওই ধরনের মেয়েদের সাথে এই নীলাচলের কোনো সম্পর্ক আছে? নাই। তার মানে ওই আঁচলটাও হইল না। ক্লিয়ার? এবারে দেখেন এখানে নীল যোগ অচল। অচল মানে কি? যেটা চলাচল করে। আর অচল মানে স্থির, চলাচল করতে পারে না। তার মানে পাহাড় পর্বত। অচল শব্দের অর্থ কি? পর্বত বা পাহাড়। অচল শব্দের অর্থ কি? পাহাড় বা পর্বত। এটার সাথে কি এটার মিলছে না? সুতরাং উত্তরটা হবে নীল যোগ অচল। আর এই অচলে যে চন্দ্রবিন্দু মেরেছে এটা তো হবেই না। ক্লিয়ার? 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 তা দেখেন এই জিনিসগুলো আপনারা পারেন না, এই জিনিসগুলো কি পারেন না। এখন এটা যদি আপনি এই জিনিসগুলো ভুল করবেন, যখন লেকচার শিট আপনাদের দেওয়া হয়েছে, প্রত্যেকে যে যে কোর্সে ভর্তি হয়েছেন ওই লেকচার শিটে কি করবেন, আপনি যখন এইটা পড়বেন এটা গোল দাগ দিয়ে পিঙ্ক কালার কলম দিয়ে রাখবেন যে আপনার এইখানে ভুলটা হবে, এই জন্য এটা এখানে দাগ দিয়ে রাখেন। মনে থাকবে? এখানে দাগ দিয়ে রাখেন, তাহলে আর ভুলটা হবে না। নীলাচল। এখন দেখেন এই রিলেটেড পরীক্ষায় আসলো হিমাচল। কি আসলো? হিমাচল। এটা আসলো পরীক্ষায়। এখানে আপনি কি করবেন দেখেন, হিমাচল এটাও কি? এটা একটা পর্বত। এখন সন্ধির ক্ষেত্রে এই দ্বিতীয় ধ্বনির নিচে নজরটা দিতে হয়। নজরটা কোথায় দিতে হয়? দ্বিতীয় ধ্বনির নিচে। আচ্ছা দেখেন এখানে মূল শব্দ কি? হিমা নাকি হিম? হিম। এখানে কি হবে? হিম। হিম অর্থ ঠান্ডা। হিম অর্থ কি? তা আমরা এখানে লিখলাম হিমা, হবে না, হবে কি? হিম। এখন আপনি বিপদে পড়ছেন, এখানে কি আছে? আকার। তাহলে এখানে আকারের পরিবর্তে লিখলাম আ, এখানে চ ল। দেখেন সূত্র অনুযায়ী এখানে কি আসছে? হিম আমি এখানে নিয়ে আসলাম অর্ধেক, আর এখানে থাকে আচল আচল। বাংলাদেশের 90% স্টুডেন্ট বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষায় এটা টিক দিয়ে আসবে হিম যোগ আচল, কিন্তু পরীক্ষায় তো হয় নাই, পাইবেন আন্ডা। এখন দেখেন এই আসলকে নাদুস নুদুস বাংলা সিনেমার নায়িকা, এই আসল কি হবে? অর্থের সাথে মিল রাখতে হবে। এখানে হবে অচল। কি হবে? অচল। সূত্র অনুযায়ী কিন্তু আসল দিলেও হয়, অচল দিলে হয়, কিন্তু সূত্র ফলো করে না। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। সাধারণত এই নিয়মটা 1 নম্বর যে সন্ধি নিয়ম আছে, অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে কি হয়? উভয় মিলে আকার। দেখেন নিয়ম পড়ছি স্যার, এটা উত্তর হবে না কেন? এই ময়ের নিচে কি আছে স্যার? অ আছে। এখানে কি আছে? সরাসরি অ। স্যার আপনি তো বলছেন অকারের পর অকার মিলে কি আকার, তাহলে অকার পর অকার মিলে আসল হবে না কেন? হলো না, মূল কারণ অর্থের সাথে কোনো মিল নাই। এজন্য আপনার এই যে এইটা হবে আসল হবে না, হবে কি? অচল। ক্লিয়ার? যারা অনলাইনে আছেন ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা এখন দেখো একজন কমেন্ট করছে তার হিমালয় কি হবে। দেখো হিমালয়, এটা যদি কোনো জব পরীক্ষায় আসে, আর একটা আছে কি বিদ্যালয়, আর একটা আছে কি বিদ্যালয়, এগুলা কোনো জব পরীক্ষা আসলে আমার মনে হয় আবাল বৃদ্ধ বনিতা সবাই পারে, ছোটবেলা থেকে মুখস্থ করছে। কিন্তু চাকরি পরীক্ষায় কখন এই ফকিন্নি মার্কা প্রশ্ন কখনো দেয় না, ওই ঝাড়ুদার প্রশ্নও দিত না। এটা মাথায় রাখবেন। তা নজর কোথায় রাখবেন? এইখানে। এখানে নজর কোথায় দিবেন? এই দ্বিতীয় ধ্বনি নিচে। আচ্ছা হিমালয় মূল শব্দ আবার কি? হিম। হিম অর্থ ঠান্ডা। এখন দেখুন স্যার এখানে কি আছে? আ। তো এখানে আছে সরেয়া ল অন্ত্যেষ্টিয়া। এখন আলয়। এখন এখানে কি অলয় হবে কি না, তাই না? এখন দেখো এখানে অলয় হবে না, কারণ অলয় বলতে কোনো শব্দ আমাদের অভিধানে নাই। আলয় আছে এবং আলার একটা অর্থ আছে, স্থান বা ঘর। আলয় অর্থ কি? ঘর বা স্থান। তার মানে হিমালয় ওটা একটা কি ঠান্ডার স্থান। তা এই অর্থ ঠিক রেখে কি হইল? আলয়। তো কেন এখানে অলয় হইল না? ক্লিয়ার? অর্থর দিকে ঠিক রেখা। তেমনি বিদ্যালয়, এখানে মূল শব্দ কি? বিদ্যা। এখন বিদ্যাযোগ এখানে আধনি আসছে, এখানে কি হয়? আলয়। দেখো এখানে আলয় হবে নাকি অলয় হবে? কারণ অলয়ের কোনো তো অর্থ নাই, সুতরাং এটা কি হবে? এই জন্য আমরা বলেছি আলয়। ক্লিয়ার? লিখছেন স্যার হিমসরি কি হবে? লেখেন হিমযোগ সরি হিমসরি। ওটা হিমযোগ সরি হিমসরি লিখলেই হয়। তা দেখছেন, তার মানে সন্ধি আপনার আমার কথা মতো কিন্তু চলে না, ওর তার নিজস্ব অর্থের সাথে মিল রেখে তারপর
চলে। আপনি ভুলেও মনে করেন না যে কোনো প্রতিযোগিতা পরীক্ষা, কোনো বিশেষ পরীক্ষা আপনারা দিবে বিদ্যালয়ে সন্ধি বিচ্ছেদ কি, শুভেচ্ছায় সন্ধি বিচ্ছেদ কি, তারপর হিমালয় সন্ধি, এইগুলা জীবনও দিত না, ব্যতিক্রমটাই দিবে, মনে থাকবে। গুড। তাহলে সন্ধি অনেক সময়, এবার দেখেন এগুলা বিশ্লেষণ আছে আরেক স্টাইলে বিভিন্ন পরীক্ষা, যেমন নিবন্ধন পরীক্ষায় ধরেছিল 2019 সালে একটা দিয়েছিল যে ঢাকেশ্বরী, কি দিয়েছিল, এই যে ঢাকেশ্বরী শব্দটিতে সন্ধির কোন নিয়ম আছে দিয়েছিল, যে ঢাকেশ্বরী শব্দটিতে সন্ধির কোন নিয়ম আছে, কোন নিয়ম আছে। দেখেন এরকম দিয়ে দিছিল, এখানে অপশনে এভাবে দিয়ে দিছিল অ প্লাস কি আ, আবার দিয়ে দিছিল আ প্লাস অ, এবার দিয়েছিল কি অ প্লাস অ, আবার দিয়েছিল কি আ প্লাস আ, এরকম আপনাকে 4টা অপশন দিয়েছিল। অনেকেই বিপদে পড়ে গিয়েছিলেন যে এটা আবার কেমন সন্ধি, এটা তো দেখি নাই। আপনি তো এখন এই ধরনের সন্ধি বিচ্ছেদ পারতে হলে আপনার প্রথমত জানতে হবে এই ঢাকেশ্বরী শব্দের সন্ধি বিচ্ছেদ কি। এবার আমরা প্রথমত ঢাকেশ্বরী শব্দের যদি আপনি সঠিক সন্ধি বিচ্ছেদ করতে না পারেন, আপনি কখনোই 4টা অপশন থেকে তাদের বের করতে পারবেন না। এবার আমরা দেখি সেটা, নজর কোথায়, এইখানে নজরটা দিবেন। আচ্ছা, এটা একবার ভাবেন, ঢাকেশ্বরী কি, এটা একটা মন্দির, এটা কি নোয়াখালীতে, এটা কোথায়, এটা ঢাকাতে অবস্থিত। তা মূল শব্দ আপনি কি ঢাক নিবেন নাকি ঢাকা নিবেন? 4টা অপশন কিন্তু ঢাকও দিবে ঢাকাও দিবে। মূল শব্দ কি? ঢাকা। এই লিখলাম মূল শব্দ ঢাকা। এখন উচ্চারণ অনুসারে দেখেন এখানে কি আছে, একার, তাতে আপনার হয় এ শয় ব রয় দীর্ঘ, ঈশ্বরী। আসলে দেখেন তো যে ঈশ্বরী বলতে কি কিছু আছে, কোন শব্দ আছে? নাই। আমরা ঈশ্বর এর স্ত্রী লিঙ্গ হিসেবে আমরা কি পাই? ঈশ্বরী। কি পাই? ঈশ্বরী। সুতরাং ঈশ্বরী বলতে এখানে ঈশ্বরী হবে না, হবে কি? ঈশ্বরী। এটা দীর্ঘইকারী, কারণ ঈশ্বর বানান কি? দীর্ঘইকার। তা ঢাকা যোগ কি হবে? ঈশ্বরী সমান সমান ঢাকেশ্বরী। কেবল আমরা তো বিশ্লেষণ করলাম, কিন্তু বের করতে বলছে কি সূত্র। কেমনে সূত্র বাইর করে দেখেন, এখানে ঢাক আ কোন ধ্বনি আসছে? আ প্লাস কি আসছে? দীর্ঘই। তার মানে আ প্লাস দীর্ঘই, আ প্লাস কি? দীর্ঘই, আ প্লাস দীর্ঘই। তো এরকম দিবে রস্যই। তো এরকম মনে করেন 4টা অপশনে দিয়ে দিল, তো উত্তর কোনটা হবে? আ প্লাস দীর্ঘই। উত্তরটা হবে ঘ, আ প্লাস দীর্ঘই। মানে আপনি যদি সন্ধি বিচ্ছেদ করতে না পারেন, তো এরকম সূত্র বের করবেন কেমনে? আগে কি করতে হবে? সন্ধি বিচ্ছেদ করতে হবে। ক্লিয়ার সবাই? গুড। তো দেখেন পরীক্ষার সন্ধিগুলো কিভাবে আসে, এগুলো আগে আমাদের জানতে হবে। ব্যতিক্রম কিছু কিছু জিনিস বিভিন্ন জব পরীক্ষা আসে, দেখবেন এরকম আসে, মাথায় এ সন্ধি বিচ্ছেদ কি, এটা ডাইরেক্ট মুখস্থ করে। মূল শব্দ কি? মূল শব্দ হলো মাথা যোগ এ, এটা ডাইরেক্ট মুখস্থ। কিছু কিছু জিনিস আছে ডাইরেক্ট মুখস্থ করবেন, মাথা যোগ এ, মাথায়। আবার দেখেন এইরকম সন্ধি বিচ্ছেদ, এই ব্যতিক্রম গুলাই ধরে। কুশাসন, কুশাসন মূল শব্দ কি? কুশ, কুশ যোগ আসন সমান সমান কি? কুশাসন। ডাইরেক্ট কি? এগুলো ডাইরেক্ট হলো মুখস্থ বিদ্যা। এগুলো কোন সূত্রের দিকে তাকাবেন না। স্টার দেওয়া আছে শীটে, প্রত্যেকটা শীটে আমাদের কি দেওয়া আছে? স্টার দেওয়া আছে। কোনটা ইম্পর্টেন্ট? এই মাথায় এটার পাশে দেখেন একটা স্টার চিহ্ন দেওয়া আছে। কুশাসন এটার পাশে কি দেওয়া আছে? একটা স্টার দেওয়া আছে। এগুলো ডাইরেক্ট মুখস্থ। কি করবেন? এগুলো ডাইরেক্ট মুখস্থ। এগুলা কোনো সূত্র পড়ার কোনো দরকার নেই। সূত্র পড়বেন পরীক্ষা হলে পারতেন না। ক্লিয়ার? ওকে। এবারে দেখেন, তাহলে প্রথম নিয়মটা ছিল অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। স্যার নিয়মটা জানলাম, কিন্তু এই ভিতরে তো কিছুই পারলাম না, আর পারবেনও না। এই 1 নম্বর সন্ধির 1 থেকে 7 নম্বর পর্যন্ত যে নিয়মগুলো আছে, এই নিয়মের উদাহরণগুলো মুখস্থ করবেন। সূত্র পড়ে তেমন একটা লাভ হয় না। এরকম আসতে পারে গতানুগতিক, 1 নম্বর সূত্র আর একটা আসলে, এই ব্যতিক্রমগুলো পড়বেন। গতানুগতিক কখনো সহজগুলা সন্ধি আপনার পরীক্ষায় দিত না। এই গতানুগতিক এর সন্ধি বিচ্ছেদ কি দেখি আপনারা করেন তো, এটা দ্রুত দ্রুত।
স্যার আমি তো মাথায় পাইছি। না, ওটা অন্ত্যেষ্টি হবে না, হবে না, হবে না, এ হবে, এ হবে। এই ব্যতিক্রম গুলাই পড়বেন, কখনো বিদ্যাসকালায় বিদ্যালয় হিসেবে পড়বেন না। এখানে গতানুগতিকের সন্ধি বিচ্ছেদ কি বলেন তো? দেখেন এটা দুইটা সন্ধি বিচ্ছেদ আছে। দেখেন এটা আমরা যদি দেখি নবম দশম শ্রেণী বোর্ড বইয়ে এটা দেয়া আছে কি, এই যে এইখানে নজর রাখবেন, এখানে দেয়া আছে গত যোগ কি অনুগতিক, গত যোগ অনুগতিক, গত যোগ কি অনুগতিক। এখন আপনারা পরীক্ষা হলে কি করবেন, যারা মনে করেন কখনো সন্ধি এগুলো পড়েন নাই তারা মারবে কি গত যোগ আনুগতিক, কি মারবে আনুগতিক। এই গত যোগ আনুগতিক মারছে কারা, এই সূত্র অনুযায়ী মারছে। কি মারছে সূত্র, কিভাবে মারছে দেখেন আমি বুঝাই দিই। এই সন্ধির ক্ষেত্রে আপনাদের ভুলটা এখানে হয়, এখানে দাগ দিয়ে মূল শব্দ বের করে গত, এরপর কি এখানে আকার আছে লেখে আ, এরপর নস্কে নু, আনুগতিক। আসলে গত যোগ আনুগতিক এটা হবে না, এটা কি এটা হবে না, হবে কি এটা শুদ্ধ, এটা হবে সন্ধি বিচ্ছেদ হলো গত যোগ অনুগতিক, গত যোগ অনুগতিক হবে এইটা। ক্লিয়ার? এখন এটা নবম দশম শ্রেণীর বোর্ড বই আছে, চাকরি পরীক্ষা দেওয়ার সময় বা যে কোনো প্রতিযোগিতা পরীক্ষা দেওয়ার সময় আপনি কি করবেন, এইটা কি উত্তর খোঁজার চেষ্টা করেন। যদি কোনো কারণে না পান তখন এটা আছে কি গতানুগত, গতানুগত যোগ ইক সমান সমান কি গতানুগতিক, এইটাই টিক দিয়ে আসবেন, মনে থাকবে। কারণ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে সেখানে দেয়া আছে গতানুগতিকের সন্ধি বিচ্ছেদ দেয়া আছে গতানুগত যোগ ইক সমান সমান কি গতানুগতিক। দুটোটাই যাই না রাখেন যে একটা হলো গত যোগ অনুগতিক আর একটা হলো গতানুগত যোগ ইক। এইটা হলো বাংলা একাডেমি অভিধানে দেওয়া আর এটা আমাদের নবম দশম শ্রেণী পুরাতন বোর্ড বইয়ে দেওয়া। তাহলে আপনি মনে করেন এইটা এ যাবৎকালে যত জব পরীক্ষায় আসছে বা যত প্রতিযোগিতা পরীক্ষা আসছে এইটাও কখনো অপশনে ছিল না। তাই এটা হবে গত যোগ অনুগতিক। এখানে আপনার ভুলটা হবে, এই জন্য এটাই পিঙ্ক কালার কলম দিয়া গোল দাগ দিয়ে রাখবেন, মনে থাকবে। গুড। তা এটাও জেনে রাখেন, যদি কোনো বিশেষ পরীক্ষায় কোনো কঠিন প্রশ্ন দিয়ে দেয় তাহলে দেখা যাবে এটাও থাকতে, তাই এটা যখন থাকবে না তখন এইটা মাইরে আসেন। ক্লিয়ার কথা না? ক্লিয়ার? এটা ক্লিয়ার? ওকে স্যার ইক যোগে প্রত্যয় নিয়মে হয় না, হ্যাঁ এটা তো প্রত্যয়, মূলত এটা প্রত্যয় নিয়মে, কিন্তু ডিকশনারি দেয়া আছে সন্ধির নিয়মে, এটা মূলত আসলে প্রত্যয়। এবার দেখেন ইক হলো একটা প্রত্যয়। তাহলে এবার দেখেন 2 নম্বর নিয়মটা এরকম দেয়া আছে, অকার কিংবা আকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে কি হয়, উভয় মিলে একার হয়। এই সূত্রটা কোনো পরীক্ষায় ধরতে পারে যে অকার কিংবা আকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে কি হয়, একার হয়। সূত্রটা পড়ে রাখেন, কাজে দিবে। এবার দেখেন একার দিয়ে আমরা যে উদাহরণগুলো পরীক্ষায় দিয়ে দেয়, সাধারণত যেগুলো বিভিন্ন জব পরীক্ষায় বা প্রতিদিন পরীক্ষা আসছে, অপেক্ষা, কি দিল অপেক্ষা, এটা দিতে পারে, এটা অনেকবার পরীক্ষা আসছে কি অপেক্ষা। এরপর দেখেন আসতে পারে দীপ্তেশ, কি আসলো দীপ্তেশ, আর আসতে পারে রমেশ। এই ব্যতিক্রমগুলা পড়বেন, যেগুলো দেখবেন লেকচার শিটে আমাদের দেখবেন যেগুলো পিছনে এরকম স্টার দেওয়া ওইগুলো পড়বেন, সহজগুলো পড়ার কোনো দরকার নেই, ওগুলো এমনিই পারবেন। এখন দেখেন এই যে একার মূল শব্দ কি অপ, মূল শব্দ কি। এখন ইচ্ছা বানান অপশনে আপনার দেখবেন এরকম একটা দিয়ে দিবে, ইচ্ছা বানান দীর্ঘ ক্ষীয়তে একার এরকম একটা অপশনে দিবে, দিবে না? মনে রাখবেন সন্ধির ক্ষেত্রে যত ইচ্ছা বানান আসবে সব কি দীর্ঘ, ভুলেও রস্বই দেওয়া হবে না, তারা এগুলো ভুল করবেন না। তাহলে এটা কি হবে ভাইয়ারা, অপযোগ ইচ্ছা সমান সমান কি অপেক্ষা। এবার দীপ্তেশ মূল শব্দ কি দীপ্ত, এই যে দেখেন দীপ্ত। এখন আর একটা বিপদে পড়বেন, স্যার এখানে ইস বানান তো 4টা অপশনে ভেজাল লাগাইবো। কোন পরীক্ষায় অপশনে একটা অপশন দেবে ইস, কোন পরীক্ষায় অপশন দেবে ইস, আবার কখনো দেবে কি দীর্ঘই তাল বসা ইস। এখন আপনি কোন ইস দিবেন, বিপদে পড়ছেন কিন্তু। প্রথমে অপশন দিল দীপ্ত যোগ ইস এইটা, আর একটা দিল দীপ্ত যোগ ইস এইটা, আরটা দীপ্ত যোগ ইস, আপনি কোনটা দিবেন এবার কমেন্ট করেন, কোন ইস দিবেন, কোন ইস ধরে তো ইস কোনটা হবে কমেন্টের মাধ্যমে জানান, দ্রুত দ্রুত কোনটা হবে ইস। এই একজনে দেখেন এই যে কামরুন্না সে কইছে ইস, ওই ইস হইলে তোমার সাথে আমার যদি একটু ধাক্কা লাগে তাহলে কি হইব ওই ইস, আর স্যার ওই ইস হবে না, রাস্তায় যদি কারোর সাথে ধাক্কা লাগে ইস
কিন্তু এই দীপ্তি হিসাবে ঈশ্বরের ইস, ওই ইস হবে না। কোন হিসাবে? দীর্ঘ ইস। তার সন্ধির ক্ষেত্রে অল টাইম ইস কোনটা? দীর্ঘ তালে বসা ইস। এখন যদি আপনাকে বলে যে অপেক্ষা শব্দটিতে সন্ধির কোন নিয়ম আছে? প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির নিচে একটা অ লুকানো থাকে, প্লাস এখানে সরাসরি আছে কি দীর্ঘই, অ প্লাস দীর্ঘই। আবার দেখেন দীপ্তের শব্দটিতে সন্ধির কোন নিয়ম আছে? দীপ্ত উচ্চারণে অ আসে, অধ্বনি আছে, প্লাস সরাসরি এটা দীর্ঘই আছে। এবারে আসি রমেশ। আর রম অপশনে রমও থাকবে, রমাও থাকবে, হবে কিন্তু রমা একটা নাম, রম না কিন্তু। তার মূল শব্দ কি? র ময়কার মা, রমা। আর আমরা তো জানি সন্ধির ক্ষেত্রে সব জায়গায় ইস বাড়ান কি দীর্ঘই। এখন দেখেন রমা কোন ধ্বনি? আধ্বনি, প্লাস সরাসরি কি আছে দীর্ঘই। এখন দেখেন যদি পরীক্ষা আসে যে দেখেন এই অ আর দীর্ঘই, অ আছে আর দীর্ঘ আছে, মিলে কি হয়ে গেল? এই একার হয়ে গেল, একার হয়ে গেল, অ প্লাস দীর্ঘই একার হয়ে গেল, অ প্লাস দীর্ঘ একার। তাহলে আমরা কি বললাম যে যদি পরীক্ষা আসে অপেক্ষা শব্দটির সন্ধির কোন নিয়ম আছে? অ প্লাস দীর্ঘই। এটাও দীপ্তেশ অ প্লাস দীর্ঘই, রমেশে এটাও আ প্লাস দীর্ঘই, আ প্লাস কি দীর্ঘই। বুঝেছেন? পড়তে হবে ব্যতিক্রমগুলা, সহজতা পড়ার কোনো দরকার নেই। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। ওকে, 3 নাম্বার নিয়মটা দেখো। তার মানে আমরা বুঝে গেলাম স্যার এ তো মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করতে হইব, এইগুলো এই নিয়ম পড়িয়া নিয়মের অধীনে এগুলো বের করা সম্ভব না। এই জন্য স্টার দেয়াগুলো কি করে যাবেন? মুখস্থ করে ফেলবেন। পরের নিয়মটা দেখেন, অকার কিংবা আকার পর, তাই সরেয়া সরেয়া রস্যই দীর্ঘ, এবার কি রস্য দীর্ঘ। তো অকার কিংবা আকারের পর রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে কি হয়? ওকার হবে। তা কোন জব পরীক্ষা যদি ধরে অকার কিংবা আকারের পর রস্যকার কিংবা দীর্ঘ থাকলে উভয় মিলে কি হয়? ওকার হয়। ওকে, এখন দেখো ওকার দিয়ে বলো। সবসময় এখান থেকে একটা পরীক্ষা বারবার আসে, সেটা হলো নবরা। কি আসে? এটাই আসে সবসময়, এই নিয়ম থেকে এটাই ধরে নবরা। আর বাকিগুলো সহজ, বাকিগুলো যেমন কি সূর্যোদয় বা চলর্মি, চ লয়কালো ময়রেফের অস্বীকার চলমি। ঠিক আছে, এখান থেকে এই একটাই সবসময় বেশি আসে, আর বাকিগুলো আসে না। এখন তো এই হলো ওকার, মূল শব্দ কি ন ব। এটা কিন্তু ভুল হতে পারে, কারণ কোনো অপশনে বয় ওকার মারবে, কিন্তু কেয়ারফুল, এটা হবে না। নব মানে কি নতুন। এখন নব এখানে উড়া বানানটা ভুল। দেখেন দীর্ঘ ঢয় বিন্দু রয় আকার, উড়া, দীর্ঘ ঢয় উড়া, এখানেই আপনার ভুলটা হবে। তা নবরা মানে কি নতুন বউ। মনে রাখবেন যে এই নব মানে কোনো ওকার নাই, আর উড়া বানান দীর্ঘ ঢয় বিন্দু রয় আকার। এইটা স্টার দিয়ে রাখেন, এটা অনেকবার জব পরীক্ষা আসছে। এখন দেখো চলর্মি, মূল শব্দ কি চল, আবার লেখো না চল উর্মি, অপশনে কিন্তু এটাও থাকবে চলো যোগ কি উর্মি, চলো উর্মি। ওই ডেটিং এ যাই লাভ নাই উর্মির সাথে, এখানে চলো হবে না, হবে কি চল। মূল শব্দ কি চল, প্লাস উর্মি বানানটা অবশ্যই দীর্ঘ ময়রেপে রস্যকার। অপশনে কিন্তু রস্যু দেয়া থাকবে। তাহলে চল যোগ উর্মি সমান সমান কি? ক্লিয়ার? হ্যাঁ, যথাযোগ, উচিত, যথোচিত অনেক আছে। সূর্যযোগ উদয়, সূর্যোদয়, কথাযোগ, উপকথন, কথোপকথন আছে না, এগুলো অনেক আছে। এই নিয়মটা থেকে তেমন একটা সন্ধি পরীক্ষায় আসে না, এই একটাই বেশি আসে। কোনটা? এটা। তা নিয়ম 3 নাম্বার। 4 নাম্বার নিয়মটা দেখো, রস্য দীর্ঘ এবার কি এ ওই। তাহলে অকার কিংবা আকারের পর একার কিংবা ওইকার থাকলে উভয় মিলে কি হবে? ওইকার হবে। তো এখন একটু খেয়াল করেন, এটা কিন্তু সহজ নিয়মটা। এইটা অনুসারে কোনটা বসছে? এটা কি সহজ না? একদম সহজ। অকার কিংবা আকার পর একার কিংবা ওইকার থাকলে উভয় মিলে কি হয়? ওইকার হয়। অর্থাৎ শেষ ধ্বনিটা অনুসারে এইটা হইল। ক্লিয়ার? আচ্ছা, এবারে কয় স্যার প্রাইমারি বই কবে পাবো? তুমি অফিসে ফোন দাও না, ঠিকানা এই যে 2-1 আছে কয় বই পাই নাই। আপনার ঠিকানা দেন না কেন? 47 নম্বরে নাম, ঠিকানা, ফোন নাম্বার দেন না কেন? ওইরকম কমেন্টটা এসে যদি আজীবনও চিল্লান স্যার বই দেন, শীট দেন, জীবনও পাইতেন না। তাদের কখনোই দেওয়া হবে না। আমাদের যে প্রসেস আছে ওই প্রসেস ফলো করেন, তাহলে পাইবেন। মনে থাকবে? আচ্ছা দেখেন, হ্যাঁ ওটা আমি বলে দিব। দেখেন কিছু কিছু পরীক্ষায় এরকম থাকে, এরকম একটা দিয়ে দেয় যে নবান্ন শব্দটি কি যোগে গঠিত।
একজনে প্রশ্ন করে নবান্ন শব্দটি কি যোগে গঠিত, কি যোগে গঠিত। কিছু কিছু জব পরীক্ষা এরকম একটা ক্লিক বাস লাগায় যে নবান্ন শব্দটি কি যোগে গঠিত, গায়ক শব্দটি কি যোগে গঠিত, আসে না, এরকম দিয়ে দেয়, এরকম দিয়ে দেয় যে গায়ক শব্দটি কি যোগে গঠিত দেয় কিন্তু। আচ্ছা, নবান্ন শব্দটি কি যোগে গঠিত, অপশনে কি থাকে, অপশনে দিয়ে দেয় সমাস, খ নাম্বার দিয়ে দেয় কি সন্ধি, এরকম দিয়ে দেয় প্রত্যয়, কি দিয়ে দেয়, গ নাম্বার দিয়ে দেয় প্রত্যয়, এবার ঘ নাম্বার দিয়ে দেয় কি উপসর্গ, তাই তো। এইগুলো নিয়ে বিপদে পড়েন। এখন বাজারে গাইড বইগুলোতে লেখা থাকে যে নবান্ন শব্দটা জানে এটা সন্ধি, আবার কি নবান্ন শব্দটা কি সমাস, এটা এটা আমরা জানি নবান্ন নতুন ধানের অন্য নবান্ন, এটা সমাসও হয় আবার এটা সন্ধিও হয়। আপনি কি বাজারে গাইডে লেখা থাকে নিচে উত্তর কি লেখা থাকে, ক আর খ এরকম দিয়ে দেয় উত্তর। এখন আপনি কি করেন পরীক্ষা হলে এটা গোলাপ রেট করবেন, বাজার গাইড বইয়ের মধ্যে দুইটা গোলাপ রেট করে আসবেন, তত পরীক্ষা আন্ডা পাইবেন কি, আপনি কি দুইটা বৃত্ত ভরাট করবেন? তার মানে বাজার গাইড বই শিখাইতেছে আপনাকে কি দুইটা বৃত্ত ভরাট করতে কয়। আপনি কি মনে করছেন যে দুইটা বৃত্ত ভরাট করবেন আপনাকে নম্বর দিবে? জীবনও দিবে না। এখন আপনি আসেন এটা কি যোগে গঠিত, কেমনে এই উত্তরটা করে আসবেন। আপনি দেখেন এই নবান্নটা আসলে আমাদের অভিধানে কি দেওয়া, বাংলা একাডেমি আধুনিক বাংলায় অভিধানে দেওয়া নব যোগ অন্য সমান সমান কি নবান্ন, এরকম দন্তের সাথে একটা ফোঁটা দেওয়া আছে এবং দেওয়া আছে এরকম নব যোগ অন্য, তার মানে এটা কি যোগে গঠিত। প্রাথমিক অবস্থায় শব্দটার উৎস হলো সন্ধি যোগে, পরবর্তীতে এটা সমাসও তৈরি করা হয়েছে, এটা দিয়ে নতুন শব্দ সমাসও হয়। তা সুতরাং আগে কি প্রাধান্য দিবেন সন্ধি না সমাস? অবশ্যই সন্ধির প্রাধান্য দিবেন। এই জন্য বাংলা একাডেমি অভিধান অনুযায়ী আপনি সন্ধিতে টিক দিয়ে আসেন, কি দিবেন সন্ধি, কি দিবেন সন্ধি, ওকে। কারণ বাংলা একাডেমি অভিধানে কি দেওয়া এটা সন্ধি, এই জন্য প্রাধান্য দিবেন ওই অভিধানটাকে, মনে থাকবে, ওকে। আবার দুইটা বৃত্ত ভরাট করে আইসেন না, এই কাজগুলো করলে কিন্তু বিপদে পড়বেন। আচ্ছা, ঐকার দিয়ে যখন এরকম আসবে দেখেন দৈনিক কি আসবে, দৈনিক আসতে পারে কি জনৈক, আসতে পারে তথই বস, তথই বস এরকম দিয়ে দিবে। দেখেন এটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম, দেখবেন এটা স্টার দিয়ে দিলাম। দৈনিক হতে গেলে কয়দিন লাগে ভাই, কয়দিন লাগে দৈনিক হইতে গেলে? একদিন লাগে। তা মূল শব্দ কি, মূল শব্দ হলো দিন, যোগ কি এক, দৈনিক। আবার দেখো জনৈক ব্যক্তি কয়জন ব্যক্তি, একজন ব্যক্তি, মূল শব্দ কি জন, যোগ এক। তথই বস মানে কি সেই রকম, কয় দোস্ত পাত্রী কেমন, কয় দোস্ত সেই রকম। তা যদি বলো দোস্ত পাত্রী কেমন, তথই বস, তথই বস শব্দ অর্থ কি সেই রকম, তাহলে মূল শব্দ কি তথা, তথা যোগ এপস এ ব চ, এগুলো মুখস্থ কি করবেন, এটা মুখস্থ মুখস্থ মুখস্থ, লিখছেন দ্রুত 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 দ্রুত। এর কোনো অর্থ নাই, এপস এর কোনো অর্থ ডিকশনারি বাইটে খেলে পাইতেন না, সব শব্দের অর্থ সন্ধির ক্ষেত্রে সব শব্দের অর্থ খুঁজতে যায় না, মুখস্থ বিদ্যা করেন। আচ্ছা, কিন্তু তথাপি শব্দের অর্থ সেই রকম। আচ্ছা, এর পরের সূত্রটা একটু দেখ, লেখা শেষ, ওকে। আর শরীরে প্রেম নাই, সেই সকাল থেকে একটানা ক্লাস নিতেছি কন্টিনিউ, বুঝছেন? আচ্ছা, পরের প্রশ্নটা কি, কয়টা সূত্র হলো, চারটা, পাঁচটা, 5 নাম্বার সূত্র দেখুন, অকার কিংবা আকারের পর ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হবে, উভয় মিলে ঔকার হবে। যেমন এই সূত্রটা নিয়ে ভেজাল আছে কিন্তু ভাইয়া, যেমন বনৌষধ, কি আছে বনৌষধ, আর একটা আছে কি জলৌকা, জলৌকারে লৌকায়াকারেকা, এটাও পরীক্ষা আসে। এই বনৌষধ কখনোই আসে নাই, আসছে বনৌষধি, কি আসছে বনৌষধি, এইটা আসে। প্রথমে আসি আমরা জলৌকা, এই ঔকার আছে। এখন দেখেন মূল শব্দ বের করেন, জল, মূল শব্দ কি, আর এখানে হবে কিন্তু ওকা, ও কয়াকারেকা, ওকা। এখন আপনারা পরীক্ষার হলে যারা এটা পড়বে না, যারা আন্দাজে ঢিল মারা বাহিনী আছে, ওরা মারবে জল যোগ ঔকা, কি মেরে আসবে, কিন্তু ঔকা বলতে তো কোনো শব্দই নেই, হবে ওকা, ওকা ওকা হে হে, তাই না? তাই এটা কি হবে জলৌকা, মানে ওকা মানে যোগ, ওকা মানে কি যোগ, জলৌকা মানে জলজ প্রাণী, যেটাকে আমরা যোগ হিসাবে চিনি।
তাহলে এখানে হবে ওকা। এখানে আপনার ভুলটা হবে, এই জায়গায় আপনি পিঙ্ক কালার দিয়ে দাগিয়ে রাখেন। কি করবেন? পিঙ্ক কালার দিয়ে দাগিয়ে রাখবেন, মনে থাকবে? গুড গুড গুড। এখন দেখেন বনৌষধ, এটা সহজ, মূল শব্দ কি? বন। আর এটা মেডিসিন মাইরে দেন ঔষধ। এটা সহজ, এটা জীবনও আপনাকে কখনো কোনো চাকরি পরীক্ষা দিবে না বা কোনো প্রতিযোগিতার পরীক্ষা দিবে না। ক্লিয়ার? স্যার কোনটা দিবে তাইলে? দিবে বনৌষধি। কি দিবে? বনৌষধি। এটা নিয়ে দেখেন ভেজালটা কি। বাজারে যত গাইড বই আছে, হায়াত মাহমুদের বই, নিরঞ্জন অধিকারী স্যারের বই, এবং আপনি নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই, নবম দশম শ্রেণীর পুরাতন বোর্ড বই, সব জায়গায় এটা কি দিছে? এটা দিছে বন যোগ ঔষধি। কি দিছে? ঔষধি। এটা দিয়ে রাখছে। এখন দেখেন বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে আবার কি করছে, তারা দিছে বন যোগ ঔষধি। এটা দিছে। প্রকৃতপক্ষে ঔষধি আর ঔষধের মধ্যে পার্থক্য কি তাইলে? ঔষধি হলো যে গাছ একবার ফল দিয়ে মারা যায়, আর ঔষধি হলো যে গাছ থেকে ঔষধ বা মেডিসিন তৈরি হয়। তা শুদ্ধ উত্তর কিন্তু এইটা, বন যোগ ঔষধি। 100% এটা কারেক্ট, এটা ভুল। কিন্তু বাজারের যত গাইড বই বলেন, আপনি একমাত্র অভিধান ছাড়া নবম দশম নতুন বোর্ড বই বলেন, পুরাতন বোর্ড বই, হায়াত মাহমুদের ভাষা শিক্ষা বই বলেন, এই সকল বইয়ে কি দেওয়া? বন যোগ ঔষধি। আপনি এখন পরীক্ষায় কোনটায় টিক দেবেন? বিপদে পড়ে গেছেন, আপনি এইটাই মাইরে আসেন। কি করবেন? এইটাই মাইরে আসেন প্রিলি পরীক্ষায়। কারণ এই যে চাকরি পরীক্ষার প্রশ্নগুলা কিন্তু এইসব বোর্ড বই দেখেই করা হয়। আপনি এইটাই মারার দরকার নাই, রিস্কটা নিয়েন না। বন যোগ ঔষধি এইখানে টিক মাইরে আসেন। কথা ক্লিয়ার? এখন যদি আপনি লিখিত পরীক্ষায় কোনো আসে, তাহলে আপনি এটা লিখিত পরীক্ষায় যাতে নাম্বার যাতে না কাটতে পারে, আপনার যদি মনে সমস্যা থাকে, তাহলে আপনি এইটা যদি লিখিত পরীক্ষায় কোনো বিসিএস বা অন্য নন ক্যাডার এটিও বা কোনো 10 থেকে 20তম গ্রেড পরীক্ষা বা এসআই নিয়োগ পরীক্ষা আপনার যদি এটা আসে পরীক্ষায়, তা আপনি কি লিখবেন? লিখবেন বন যোগ ঔষধি। এভাবে লিখবেন, সমান সমান কি? বনৌষধি। লেখার পর এখানে লিখে দিবেন কি? সূত্র কি? পুরাতন নবম শ্রেণী পুরাতন বোর্ড বই। কি লিখবেন? নবম শ্রেণী পুরাতন বোর্ড বই, পুরাতন বোর্ড বই। এটা লিখে দিয়ে আসলেন। আর একটা লিখে দিবেন কি? বন যোগ ঔষধি। এটাও লিখে দিলেন, সমান সমান বন ঔষধি। এখানে লিখে দিলেন কি? সূত্র কি? বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি আধুনিক বাংলা। তাহলে আপনাকে কিন্তু প্রশ্ন, যিনি খাতা দেখবেন তিনি কিন্তু কখনোই আপনার নম্বর কাটার কোনো সুযোগ নাই। আপনি তো দুইটাই দিয়ে দিলেন, তাহলে এর লিখিত পরীক্ষা এরকম দুইটা দিয়ে দিলেন, আর আপনার নম্বর কাটার কোনো সুযোগ নাই। ক্লিয়ার? ওকে, তাই গেল এইটা। তা 5টার সূত্র গেল। 6 নম্বর সূত্রটা দেখেন, রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে কি হয়? উভয় মিলে দীর্ঘইকার হবে। এটা কিন্তু চমৎকার একটা নিয়ম, বারবার আসে পরীক্ষা। যে পরীক্ষা বানানটা বাঙালিরা 90% বাঙালি এই পরীক্ষা বানানটা ভুল করে, তাই না? 90% বাঙালি এই পরীক্ষা বানান ভুল করে। মনে রাখবেন, এখান থেকে এগুলা কিন্তু বারবার আসে, তাই না? রবীন্দ্র, সতীশ পরীক্ষা দেখবেন, এগুলা লেকচার শিটের সাথে একটা স্টার দেওয়া আছে, স্টার দেওয়া আছে। দেখো এখানে কি? দীর্ঘইকার আছে। কি আছে? দীর্ঘইকার। কিন্তু যখন এটা সন্ধি বিচ্ছেদ করবেন, এই পরি বানানটা অল টাইম রস্বইকার হবে। শুধু পরি, এইটা জীবনে ভুল করবেন না। শুধু পরি বানান অল টাইম রস্বইকার। শুধু পরি বানান, এই পর অয় দীর্ঘের এই পরি, এই দীর্ঘিকার দিয়ে কোনো ওয়ার্ড বাংলা অভিধানে নেই। জিন, জিনের গার্লফ্রেন্ড যে আছে পরি, সে পরি বানানো এই রস্বইকার। সে পরি বানানো কি? পরি কি শব্দ? ফার্সি শব্দ। পরি কি শব্দ? ফার্সি শব্দ। সুতরাং বিদেশে তো মানে রস্বইকার হবে, ওই পরি বানানো রস্বইকার। মনে থাকবে, এই পরীক্ষা বানানে পরি বানানো কি? রস্বইকার। এখন ইক্ষা বানান মনে আছে কি? দীর্ঘইকার। রাইট। এই পরি যোগ
ইক্ষা সমান সমান পরীক্ষা। এখানে আসে সতীশ। স্যার সতী বানান কি রস্বইকার দেবো? নো, সতী হলো নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ, এটা দীর্ঘইকারী হয়, কখনো রস্বইকার হয় না। এই যে সতী, এই বানানটা অল টাইম নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ। সতী যোগ ইস বানান মনে আছে? দীর্ঘ ইস, দীর্ঘই তালা বসা ইস, কখন আর ভুল হবে না। রবীন্দ্র, এখানে রবীন্দ্র বানানে দীর্ঘইকার, কিন্তু বাস্তবে রবি অর্থ সূর্য, এই রবি বানানটা কিন্তু অল টাইম রস্বইকার। শুধু রবি বানানে কি রস্বইকার রবি। আর ইন্দ্র বানানে কখনো দীর্ঘইকার হয় না, দেবতাদের প্রধানকে বলা হয় ইন্দ্র, এটা কিন্তু রস্বই দিয়ে হয়, কি রস্বই নয়দয় রফলা ইন্দ্র। ওকে, তাহলে রস্বইকার কিংবা এখানে দেখেন এখানে কি আছে রস্বই প্লাস এখানে কি আছে দীর্ঘই, তার রস্বইকার পর দীর্ঘ থাকলে কি হয়? দীর্ঘইকার হয়। তার রস্বইকার কিংবা দীর্ঘইকার পর রস্বইকার কিংবা দীর্ঘ থাকলে উভয় মিলে কি হয়? এই ক্লিয়ার 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 ক্লিয়ার, গুড। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। এবার 7 নাম্বার নিয়ম দেখেন, রস্যকার কিংবা দীর্ঘকারের পর রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে কি হয়? উভয় মিলে দীর্ঘকার হয়। ওকে, ও আল্লাহ কি কল দেয় এখন, আরিয়া মোহসিন, ওরে বাবু। এবার দেখেন তার দীর্ঘকার দিয়ে একটা আমরা যদি দেই, যেমন কটুক্তি, ক টয় দিগরে টু, ক টু কয় তয় রসে কটুক্তি আসতে পারে। এবার দেখেন লঘুর্মি, ল ঘয় দিগের ঘু ময়রে ফেরসে লঘুর্মি। আর একটা আসতে পারে কি মরুদ্যান, ম রয় দীর্ঘের মু রু দয়জা ফলায় আকার দন্ত না, মরুদ্যান। ওকে, আচ্ছা দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা মাথার ভিতরে রাখেন। এখানে কটু বানানে কি দীর্ঘ, যখন সন্ধি বিচ্ছেদ করবেন এখানে কটু বানানে ক টস্কে টু, কটু। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে লাস্ট উক্তিটি কৃষ্ণের কি ছিল? যখন বড়, এটা নাম কি, বড়াই যখন দেখলো যে রাধার অবস্থা খুবই খারাপ, ও আর বাঁচবে না, সে খুঁজতে বের হয়ে গেল কোথায় আছে সেই কৃষ্ণ। তখন সে কৃষ্ণকে খুঁজতে খুঁজতে যাইয়া পাইল গভীর জঙ্গলে, যাইয়া বলল যে শোনো, তুমি একটি বার হলেও তুমি রাধাকে দেখা দাও, ও আর বাঁচবে না। পাল্টা জবাবে কৃষ্ণ বলেছিল, না তা আর হবে না, কারণ রাধা মেয়ে পাত্রী হিসাবে মোটেও আমার উপযুক্ত না। ঠিক আছে, ও আমাকে অনেক গালিগালাজ করেছে, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু কারো কটু কথা সহ্য করতে পারি না। ওই রাধা আমাকে কটু কথা বলেছে। এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লাস্ট উক্তিটা যে ছিল, ঠিক আছে, সেই কটুই হলো এই কটু। এই কটু বানানে ক টয় রস্যু করে টু, কটু। তার কটু যোগ কি হবে? উক্তি। এই উক্তি বানানে উক্তি, এই হলো কটুক্তি। এইগুলাই ব্যতিক্রম গুলাই পরীক্ষা আসে। এখানে থাকে দীর্ঘকার, এখানে চলে আসে রস্যুকার। এই জিনিসটাই আন্ডারলাইন করে রাখবেন। ক্লিয়ার? এই জিনিসটা কি করে রাখবেন? আন্ডারলাইন করে রাখবেন, ভুলটা ওখানেই হবে। এবার দেখেন এত কল আসে কেন? পরেরটা দেখেন, এখানে দেখেন লঘুর্মি, এখানে লঘু বানানে দীর্ঘকার, কিন্তু এখানে যখন লঘু বানানটা আসবে তখন কি হবে? এই রস্যকার। দেখছেন এই ভুলটা কিন্তু এখানেই হবে, লঘু যোগ আর উর্মি বানান মনে আছে? দীর্ঘ লঘুর্মি। এখানে মরু বানানটা দীর্ঘকার, যখন আপনি এখানে মরু বানানটা লিখবেন তখন অবশ্যই মরু বানানটা কি হয়ে যাবে? রস্যকার হয়ে যাবে। তাহলে মরু যোগ কি? উদ্যান। মাথায় থাকে জানো, এই জায়গাটায় ভুল হবে, এই জায়গাটায় ভুল হবে, এই জন্য কি হবে এটা খেয়াল রাখবেন। অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে, আর দিব না স্যার। আসল কথা হলো সন্ধির ক্ষেত্রে এই যে এগুলো হলো এই যে 1 থেকে 7 নম্বর নিয়ম আমি যে লেকচার শিট থেকে পড়িয়েছি আপনাদের, আমাদের পিডিএফ আপনাদেরকে যে লেকচার শিট দিয়েছি, বাংলা লেকচার শিট দেখি তো, এই যে লেকচার শিট বাংলার যে এই লেকচার শিট, এখানে সন্ধি লেকচার শিট যে দিয়েছি দেখেন স্টার দেওয়া আছে সবগুলা, 1 থেকে 7 নং লেখাই আছে। 1 থেকে 7 নং নিয়মের উদাহরণগুলোর ভিতরেগুলো যেগুলো স্টার দেওয়া আছে, বিভিন্ন জব পরীক্ষার এগুলো মুখস্থ করবেন। কি করবেন?
এবার পরের নিয়মটা দেখেন একটু, পরের নিয়মটা দেখেন একটু, এখানে কি পরের নিয়মটা দেখেন, পরের নিয়মটা হলো কোন বর্ণের কোন সন্ধিঘটিত কোন বর্ণের নিচে যদি বফলা দেখেন তাহলে ওই বফলার পরিবর্তে রস্যকার করে দেবেন। কি কি দিবেন? রস্যকার। দেখেন শীটের সাথে মিলিয়ে পড়েন, দেখেন কি লেখা আছে শীটে, কোন বর্ণের নিচে কি বফলা, কোন বর্ণের নিচে বফলা থাকলে তার পরিবর্তে কি হবে? রস্যকার হবে। ক্লিয়ার? চমৎকার একটা নিয়ম, নিনজা টেকনিক। এই নিয়মের অধীনে দেখেন পরীক্ষা আসতে পারে মনন্তর, ম ন নিচে বফলা নয়ত র। আমি আপনাদের কাছ থেকে উত্তরটা আশা করতেছি। নিয়ম বলে দিচ্ছি, কোনো বর্ণের নিচে যদি বফলা থাকে তার পরিবর্তে রস্যকার করে দিবেন। এবার বলেন উত্তরটা কি হবে? উত্তরটা বলেন দ্রুত 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 দ্রুত, এটা বলেন, এটা করেন। আমি তো নিয়ম বলেই দিলাম যে কোন সন্ধিঘটিত শব্দের মধ্যে যদি বফলা থাকে টাস করে উঠেই দেন, ওর পরিবর্তে একটা রস্যকার মেরে দেন, কি হবে? ওয়াও, সবাই পারছেন, গুড 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 গুড, সবাই পারছেন, গুড, তাই না? সবাই পারছেন, গুড। এরকম দিবে কি স্বাগত, তাই না? আচ্ছা, এই যে দেখো নন নিচে বফলা, বফলা থাকলে কি হবে? এই বয়ের পরিবর্তে রস্যকার করে দাও। তাহলে এই যে মনু, বরিশাল্লা মনু, মনু উচ্চারণ যা পাবেন তাই। মনু কই থাকে? আমাদের অন্তরে থাকে। তা মনু যোগ অন্তর সমান সমান কি? মনন্তর। এবারে দেখেন আমরা কিন্তু ওয়েলকাম এর বাংলা কখনো বলি স্বাগতম। দেখবেন বাজারে প্রত্যেকটা গ্রামগঞ্জে বিভিন্ন স্টিকারে লেখা থাকে স্বাগতম। কি লেখা থাকে? ওয়েলকাম। এবং অনেক জায়গায় বাসর ঘরের সামনেও কি লেখা থাকে? স্বাগতম। আসলে এই স্বাগতম বলতে কোনো শব্দ অভিধানে নাই। এটা ওয়েলকাম এর বাংলা হলো কি? স্বাগত। আমি বলেছি কোন বর্ণের নিচে বফলা থাকলে রস্যকার করেন, তাহলে কি হয়ে যাবে? এই যে সু, এই সু। এখন এখানে কি আছে? এই আকার, আকারের পরিবর্তে বসাবেন আ, গ ত, সরেয়া গ ত, আগত। সুযোগ আগত সমান সমান স্বাগত। আর একটা দিই আপনাদেরকে, ওকে? আচ্ছা, এটা করেন, দেখি এটা পারেন কিনা। সরেয়া নয় ব একার, এটা অনেক জব পরীক্ষায় আসছে। এটা অন্বেষণের সন্ধি বিচ্ছেদ কি করেন? অন্বেষণের সন্ধি বিচ্ছেদ কি? দ্রুত করেন। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। দ্রুত দ্রুত দ্রুত, অন্বেষণ, দ্রুত করেন। অন্বেষণ কি হবে? দ্রুত বলেন কি হবে? যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট আছেন তারা এগুলা যে আপনাদের যে লেকচার শিট দিয়েছি, বিসিএস এর লেকচার শিট বা অন্যান্য কোর্সের লেকচার শিট যে আপনাদেরকে দিয়েছি ফ্রি, এইগুলা থেকে বাইরে বাজারে কোনো গাইড বই টাচ করবেন না। আবার বলে দিচ্ছি, বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে দেয়া আছে, কোনো টাচ করবেন না। লেকচার শিট পড়বেন, লেকচার শিটে কোথাও কোনো ভুল পাইলে সাথে সাথে আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন, ওকে? আচ্ছা দেখেন অন্বেষণটা কি দিয়েছেন? অনেকে বলেছেন স্যার অনুযোগেশন, দেখি 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 অনুযোগ। দেখেন একদম সহজ, ওরা কিন্তু প্রশ্নে ফাঁদ পেতে দিবে। ওরা এখানে অনু বানানটা দুইটা, এটা মূর্ধন্য দিয়ে এ একটা অনু দেবে আর একটা এ একটা অনু দেবে। খেয়াল করবেন, এই মানে অনু পরমাণু সায়েন্সের, ওগুলো না, ওটা ফিজিক্সের অনু না। এই যে নর নিচে বফলা, বফলা আছে রস্যকার করে দেন, অ দন্ত নয় রস্যকার, এটা কিন্তু দন্ত না। এখানে কি আছে? একার, এই একার পরিবর্তে লিখবেন এ। এরপর আছে কি? মূর্ধন্য স, লিখবেন মূর্ধন্য। আছে কি? মূর্ধন্য না, বসাই দেন মূর্ধন্য না, যা আছে তাই। অনুযোগ এসন সমান সমান কি? অন্বেষণ, অন্বেষণ, অন্বেষণ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গুড। এরপর দেখেন অনেকের গার্লফ্রেন্ডের নাম আছে তন্নি। কি নাম আছে? এই দেখে কার কার গার্লফ্রেন্ডের নাম আছে তন্নি? এটা করেন তো, করেন করেন, তন্নি করেন তো, তন্নি তন্নি তন্নি, এটা করেন দ্রুত দ্রুত, তন্নি এটা করেন, এটা করেন, দ্রুত করেন, দ্রুত দ্রুত।
এটা কি হবে? হ্যাঁ, যে পারবে তাহলে তার গার্লফ্রেন্ড টিকবে, নাহলে টিকবে না। দেখি কে কে পারেন। দেখেন এখানে এই বফল আছে, তাহলে মূল শব্দ কি? ত, এই দন্ত নয় তনু, প্লাস এখানে আছে এই দীর্ঘইকার, এই লেখেন দীর্ঘই। তা তনু যোগ দীর্ঘই সমান সমান কি? তন্নি। সবাই পারছেন না? এগুলো কঠিন কঠিন? ইজি। তবে এই নিয়মের ব্যতিক্রমও কিন্তু আছে। এই নিয়মের কি আছে? এই নিয়মের ব্যতিক্রম আছে। দেখবেন শীটে দেয়া আছে সুন্দর মতো, এই নিয়মের কি ব্যতিক্রম। তা ব্যতিক্রম কি দেখেন। আচ্ছা, সন্ধির পিডিএফটা সবাইকে দিয়ে দিব। আজকের ক্লাস যারা করতেছেন দেখবেন এত সুন্দর সন্ধির পিডিএফ কল্পনা করতে পারবেন না। সন্ধির পিডিএফটা সবাই পাবেন। ব্যতিক্রম কি দেখেন, স্বেচ্ছা। দেখেন এই দন্তসার নিচে বফলা, এই স অর্থ কি? এই স অর্থ হলো নিজ, এই স অর্থ কি? নিজ। আর দন্তস এই স মানে কি? সহ। তাহলে এখানে স্বেচ্ছা আমরা কাকে বলি? নিজের ইচ্ছায় যেটা করা হয়। তা এখানে বফলা কোনো চেঞ্জ হবে না, মনে থাকবে। এটা হবে কি? সযোগ ইচ্ছা। আবার এখানে মাইরেন না, সুযোগ ইচ্ছা। সুযোগ ইচ্ছা মাইরেন না, আবার এটা ব্যতিক্রম। আর একটা আছে দেখেন স্বাধীন। স্বাধীন মানে কি? নিজের অধীনে থাকা। এটাও ব্যতিক্রম, লিখবেন কি? সযোগ অধীন সমান সমান কি? স্বাধীন। এরকম আছে স্বাধিকার, সযোগ অধিকার সমান সমান স্বাধিকার। এই তিনটা হলো ব্যতিক্রম। ক্লিয়ার? নেক্সট নিয়ম দেখেন, কোন বর্ণের সাথে যদি জফলা থাকে, পরের নিয়মটা কি? কোন বর্ণের সাথে যদি জফলা থাকে তাহলে ওই জফলাটা উঠাই দিবেন। ওই জফলার পরিবর্তে একটা রস্বইকার মেরে দিবেন। কি মেরে দিবেন? ওই বর্ণের উপরে একটা রস্বইকার। নিয়মটা হলো, কোন, দেখেন সুন্দর মতো লেখা আছে সেটা, কোন বর্ণের সাথে জফলা, কোন বর্ণের সাথে জফলা থাকলে কি হয়? রস্বইকার হবে। তা কোন বর্ণের সাথে জফলা থাকলে কি হয়? রস্বইকার হয়। কি রকম? যেমন যদি দেখেন কয় জফল আছে, হয়ে যাবে কি? কয় রস্বইকার কি। যদি থাকেন পয় জফলা আছে, করবেন কি? পয় রস্বইকার পি। যদি দেখেন ময় জফলা, করবেন কি? ময় রস্বইকার মি। এরকম, আর কিছুই না। তাহলে দেখেন, না তোমার সাথে আমার আর মিলন হবে না, কারণ তুমি ব্যর্থ। তুমি কি? ব্যর্থ। এটা করেন তো, ব্যর্থ, এটা করেন দ্রুত। এটা কি হবে? কি হবে? কি হবে? করেন, এটা করেন করেন। নিয়ম তো বলেই দিছি, যেভাবে আসুক না আপনি পারবেন। কিসের লেকচার শিট আসছে এটা আজকে? 10 থেকে 20 গ্রেডের। ওকে, এটা কি হবে বলেন? এই তো আপনারা পারেন স্যার, বি যোগ অর্থ। তাহলে এই বয় জফলা আছে, এটা রস্বইকার করে দেন, বয়স্কের বি, বি যোগ কি হবে? অর্থ। ব্যর্থ, তাই না? ওই যে আমি একটা লিখছিলাম ব্যতিক্রমের সন্ধি বিচ্ছেদ কি, দেখেন ব্যতিক্রম। তা ব্যতিক্রম সন্ধি বিচ্ছেদটা করেন, করেন করেন করেন। ব্যতিক্রমের সন্ধি বিচ্ছেদ কি করেন? এত সহজ নিয়মে যে লেখাচ্ছি সন্ধিটা, এত সুন্দর করে হ্যান্ড নোট তৈরি করে দিছে আপনাদেরকে, তারপরে যদি পরীক্ষায় যদি পাশ না করেন তাহলে হবে? কথা কন না কেন? সামনে অনেকগুলা সার্কুলার, যে এখন হাতে অনেকগুলা সার্কুলার আছে, আরো সার্কুলার আসতেছে। এই এসআই নিয়োগ আসলো, নির্বাচন কমিশন আসলো, ভূমি মন্ত্রণালয় আসলো, কতগুলো সার্কুলার দিল, নির্বাচন কমিশন, ভূমি মন্ত্রণালয়, আরো অনেকের আবেদন করা আছে। 30 নভেম্বর বিসিএস সার্কুলার আসতেছে, ডিসেম্বর মাসে প্রাইমারি নতুন সার্কুলার আসতেছে, নিবন্ধনের সার্কুলার আসছে। বসে থাকার কোনো সময় নেই। আপনি বসে থাকবেন, যখন সার্কুলার দিবে তখন পড়াশোনা করবেন। এই ধ্যান ধারণা মুছে ফেলেন। বাংলাদেশে বেকারের অভাব নাই, প্রতিনিয়ত তারা পড়াশোনা করতেছে, ধুমাইয়া পড়াশোনা করেন। যারা মনে করেন এখনো মনে করেন ভর্তি হয় না, তারা দেখেন যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট, তারা টাস জবাব দিতেছে, টাস জবাব দিতেছে। এটা দেখেন একটু, দেখেন এই যে দেখেন বয় জফল আছে, হবে বয় রসিকের বি, বি যোগ অতিক্রম সমান সমান কি? ব্যতিক্রম। ক্লিয়ার? আচ্ছা, এবারে এটা করেন, ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ কি করেন? ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ করেন। ব্যাকরণ, হ্যাঁ, খাদ্য অধিদপ্তর।
আচ্ছা, এই যে আমাদের যে লেকচার সে বাহির থেকে দেখেন প্রতি শুক্রবার যে চাকরি পরীক্ষায় আসে, এখনো বাহির থেকে আসে একটাও? আমরা যা পড়াই এগুলো পড়েন, ইনশাল্লাহ জীবনে জব একটা করতে পারবেন। আচ্ছা, এটা করেন তো, ব্যাকরণের সন্ধি বিচ্ছেদটা কি একটু করেন। অনেকে বলছে স্যার নীল আকাশ, বলছে নীল। আচ্ছা, মহিউদ্দিন বলছে স্যার বীজক আকরণ, বীজক এক্সেপশনাল সবুজ, বীজক অকারণ। দেখেন এটা অনেকে ভুল করেন। আচ্ছা দেখেন, বয় জফল আছে, এই বয় রস্বীকার মারলাম, এখানে কি আছে, এই আকার আছে, আকার পরিবর্তে নিব কি আ, ক র মূর্ধন্য ন, আ ক র, এই মূর্ধন্য ন, আকরণ। তা ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ কি, বীজক আকরণ, মনে থাকবে, বীজক আকরণ। ওকে 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 গুড। এইটা আপনারা ভুল করেন, ওই আপনার টিক মারেন কোনটা, যদি বলে ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ বীজক আযোগ ক্রিযোগ কন, ভাইয়া ওটা হলো ব্যুৎপত্তিগত বিশ্লেষণ, ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ, আর এটা হলো ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ। একটা ভেজাল আছে, কোনটা জানেন? একটা ভেজাল আছে মশাধার, এটা নিয়ে ম দন্তসা আকার ধয়কার ধার মশাধার। এখন দেখেন এই মশাধার সূত্র অনুযায়ী যদি দেখেন তাহলে হয় কি, ম দন্তস্বা রস্বইকার, মসি যোগ এই আকার আছে সরেয়া ধয়কার ধার আধার। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে দেয়া আছে মসি যোগ আধার এভাবে, কারণ মসি শব্দের অর্থ কালি, কালি রাখার পাত্র আর কি, মশাদা মানে কালি রাখার পাত্র। এই মসি হলো ফার্সি শব্দ, কি শব্দ, ফার্সি শব্দ। কিন্তু ভেজালটা কোন জায়গায় জানেন? নবম দশম শ্রেণী পুরাতন বোর্ড বইয়ে এটা দেয়া আছে ম দন্তস্বয় দীর্ঘইকার, মসি যোগ আধার, এইটা দেয়া আছে নবম দশম শ্রেণী পুরাতন বোর্ড বইয়ে, এবং ভাষা শিক্ষা যে বইটা আছে সেখানেও দেয়া আছে মসি যোগ আধার। ভেজালটা কেমনে লাগাইছে কন, মেজাজটা কেমন লাগে? শুদ্ধ কোনটা এইটা, কিন্তু মারছে কোনটা, বই এইটা। এখন জব পরীক্ষায় বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষা এরা করে কি জানেন? এরা ওই সন্ধি চ্যাপ্টার বই বাইর করে, নবম দশম শ্রেণী পুরাতন বোর্ড বই বা হায়াত মুসার ভাষা শিক্ষা বইটা বাইর করে, কইরা হুবহু তুলে দেয়। এই জন্য ভেজাল লাগে আপনাদের। এই জন্য বললাম যে আপনি এইটাই টিক দিয়ে আইসেন, কোনটায়, এই ভুলটাই টিক দিয়ে আইসেন, কিছু করার নাই, কিছু করার নাই। ওকে, এই ভুলটাই টিক দিতে দিয়ে আইসেন, মনে থাকবে। গুড। এবার কল কি, একটা কিছু ব্যবস্থা করো, কি একটা ব্যবস্থা করো, কি করো, আমার কিন্তু অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, প্লিজ বাবু কিছু একটা করো। এবার করেন এই ব্যবস্থা করেন, দ্রুত 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 ব্যবস্থা সন্ধি বিচ্ছেদ করেন দ্রুত। দুইটা অপশনে থাকবে, তবে মসি বানটা দীর্ঘিকার ওইটাই দিয়ে দেন, পুরাতন বোর্ড বই স্টাইলই মারেন, কারণ ওই দেখেই প্রশ্ন করে, তো এই জন্য সমস্যা। হ্যাঁ, শীটে তো আমি শুদ্ধটা দিয়েছি, কিন্তু কোনটা উত্তর করবে সেটা তো আমি ক্লাসে বলেই দিলাম। আমি তো শুদ্ধটার পক্ষেই থাকবো, তাই না? কিন্তু পরীক্ষায় প্রশ্নকর্তারা তো ওই পুরাতন বোর্ড বই দেখেই মারিয়ে দেয়। আচ্ছা, এটা বলেন, একটা ব্যবস্থা করো, ব্যবস্থা কি হবে? বয় জফল আছে রসিকের মারেন, বীজক অবস্থা সমান সমান কি, এরকম আসবে কি, কিসে? এসি বন্ধ করে দিবি, দে সব এসি বন্ধ কর। লিখছেন? আচ্ছা দেখেন, এখন এই যে নিপাতনের সিদ্ধ সরসন্ধি আছে, এই নিয়মটা মুখস্থ করবেন। দেখবেন টেকনিক লেখা আছে, শৈর সুদবোধন রাজা মার্তণ্ড রক্তষ্ট হয়ে মন্ত্রী গবেশ্বর ও গবেন্দ্রকে অন্যান্য সীমান্ত সারঙ্গ অক্ষরে নিয়ে পৌর কুলটা নারীদের গবাক্ষ দিয়ে নিক্ষেপ করতে বললেন। একটা সুন্দর একটা টেকনিক দেওয়া আছে লেকচার শিটে, ওই টেকনিকটা মুখস্থ করবেন। যদি পরীক্ষায় নিচের কোনটি নিপাতন সিদ্ধ সরসন্ধি আবার বলে নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সরসন্ধি নয়, সেক্ষেত্রে কি করতে হবে, ওই টেকনিকটা মুখস্থ করবেন আর টাস 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 করে উত্তর করে আসবেন। এবারে আমি একটু বুঝাই দিই, দেখেন ব্যঞ্জন সন্ধি কি শিখাবো, ব্যঞ্জন সন্ধি। তাহলে এই ব্যঞ্জনের সন্ধি বিচ্ছেদ কি বলতে পারেন, বলেন তো? পরীক্ষা আসছে, এই ব্যঞ্জনের সন্ধি বিচ্ছেদটা করেন তো। শেখ রত্নালিক স্যার, আজ আর না প্লিজ স্যার, আজ আর না, তা হবে না, তা হবে না। এখন দেখেন এই ব্যঞ্জনের সন্ধি বিচ্ছেদটা যদি আসে,
2 পয়েন্ট বেবিরা বাবুরা আমি বলেছি দ্বীপ যোগ আয়ন, এটা আয়ন হবে ভাইয়ারা, এটা বলে দিয়েছি আয়ন। আচ্ছা ব্যঞ্জনের সন্ধি বিচ্ছেদ কি বলেন না? বাই গড সবাই পারছে, বাহ। এই যে বয় জফাল আছে করবেন কি বয় রসিকার বি যোগ অঞ্জন ইয়জঞ্জন সমান সমান ব্যঞ্জন। ওকে 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 ওকে। আচ্ছা এখন ব্যঞ্জন সন্ধি দেখেন সংজ্ঞায় লেখা আছে স্বরে ব্যঞ্জনে ব্যঞ্জনে স্বরে এবং ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে বলে ব্যঞ্জন সন্ধি। এটা প্রথমটা স্বরধ্বনি থাকতে পারে পরেরটা ব্যঞ্জন ধ্বনি থাকতে পারে, আবার প্রথমটা ব্যঞ্জন ধ্বনি থাকতে পারে পরেরটা স্বরধ্বনি থাকতে পারে, আবার উভয়ই ব্যঞ্জন ধ্বনি থাকতে পারে। তাহলে স্বরে ব্যঞ্জনে ব্যঞ্জনে স্বরে এবং ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে কি বলে? ব্যঞ্জন সন্ধি। এটা একদম সহজ, একদম সহজ, একদম সহজ নিনজা টেকনিক। দেখেন নিয়মটা কি, কোন শব্দের মধ্যে যদি দেখেন লেকচার শিটে দেয়া আছে যে কোন শব্দের মধ্যে যদি চয় ছ থাকে তাহলে চ উঠে যাবে। চয় ছ থাকলে কি হবে? কোন শব্দের মধ্যে চয় ছ থাকলে কি হয়? শুধু চ উঠে যাবে, শুধু চ কি উঠে যাবে। লেকচার শিটে লেখা আছে দেখেন, কেরে প্লাস বইয়ে লেখা আছে কোন শব্দের মধ্যে চয় ছ থাকলে শুধু চ উঠে যাবে। ওকে, যেমন দেখেন প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি, আবার কি ব্রেকআপ, কথায় কথায় আছে না ব্রেকআপ করে, লেখেন ব্রেকআপ মানে বিচ্ছেদ, ব্রেকআপ মানে কি বিচ্ছেদ। মুখচ্ছবি, মস্কের মুখ খ চয় ছ বয়রসিকের বি, মুখচ্ছবি। আচ্ছা এইটা একটু করেন তো, প্রতিচ্ছবিটা করেন 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 করেন। এই তো পলি আক্তার স্যার প্রতিযোগ ছবি, হ্যাঁ কথার ছলে, কথা যোগ ছলে, বাহ। এই আপনারা এত পারেন কেমনে? আমি বলার আগে পাইরা যান, এত পারেন কেমনে? কথা কন না। এই জব মেডিসিনে ভর্তির আগে কি এত পারতেন? জব মেডিসিনে যারা 1 মাস ক্লাস করতেছেন তাদের দেখেন প্রস্তুতিটা কই চলে গেছে। আমাদের বাংলাদেশের যে বিভিন্ন যে শাখাগুলো আছে দেখেন তো, শাখার স্টুডেন্টরা পরীক্ষা দিলে কত পায় তারা। আমাদের রংপুর শাখা, দিনাজপুর আছে 2টা শাখা, রংপুরে আছে 1টা শাখা, বগুড়ায় আছে 1টা শাখা, টাঙ্গাইলে আছে 1টা শাখা, কক্সবাজার শাখা আছে। আমাদের এদিকে খুলনা 2টা শাখা, খুলনা শহরে 1টা শাখা, খুলনা বিএল কলেজের সামনে দৌলতপুর 1টা শাখা। এরপর দেখেন আমাদের গোপালগঞ্জ শাখা, পটুয়াখালী শাখা, বরিশাল শাখা, আমাদের মিরপুর 10 শাখা। এবার আপকামিং ব্রাঞ্চ আসতেছে কোথায়? নওগাঁ, ময়মনসিংহ, এরপর কোথায়? সিরাজগঞ্জ, আরো শাখা তো আসবে ইনশাআল্লাহ আস্তে আস্তে। তাহলে এখন দেখেন এই যে চ থাকলে চ উঠাই দেন, তাহলে থাকবে কি প্রতি যোগ ছবি সমান সমান কি প্রতিচ্ছবি। ব্রেকআপ, তাই চয় তার মূল শব্দ কি বি, যোগ কি থাকে কি ছেদ, যা থাকবে তাই বসাই দেবেন। মুখচ্ছবি, মূল শব্দ কি মুখ, মস্কে মুখ, আর এই নিচে একটা হর্ষচিহ্ন মারতে হবে, এটা ফরজ। ব্যঞ্জন ছন্দের ক্ষেত্রে যদি দেখেন এই দ্বিতীয় ধ্বনি বা তৃতীয় ধ্বনি যদি সিঙ্গেল থাকে, একার ওকার ঔকার রসুকার দীর্ঘকার খণ্ডতা কোনো কিছু যদি যুক্ত না থাকে, যদি সিঙ্গেল থাকে, তাহলে এই শেষ ধ্বনিটার নিচে একটা কি দিতে হয়? একটা হর্ষ চিহ্ন দিতে হয়। তাহলে মুখ যোগ কি হবে? ছবি। ক্লিয়ার? লিখছে লিখছে বরিশাল শাখা হলো আলী মার্কেট, বিএম কলেজের সামনে, আলী মার্কেট 3য় তলা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? হ্যাঁ পটুয়াখালী শাখা আছে, পটুয়াখালী হলো আমাদের পৌরসভার মোড়। আচ্ছা লিখছি আমরা এটা। আচ্ছা দেখেন এটা তাহলে আপনারা ইজিলি কিন্তু পারলেন। এরকম কথার ছলে, কথা যোগ ছলে, কথার ছলে। স্যার এই নিয়মের কি ব্যতিক্রম আছে? হ্যাঁ আছে। এই নিয়মের ব্যতিক্রম কি জানেন? উচ্ছেদ। কি উচ্ছেদ? এটা কি হবে? এটা হবে রস্যু খণ্ডতা, উত যোগ ছেদ, এটা মুখস্থ করবেন উচ্ছেদ। আর একটা আছে তৎছবি, এটা অনেকবার পরীক্ষায় আসে, বাজারে গাইড বইয়ে ভুল আছে এটা। তৎছবি এটা হবে ত দর নিচে হর্ষচিহ্ন, তদ যোগ ছবি। অনেক বাজারে গাইড বইয়ে এটা আমি দেখছি লিখেছে তৎ যোগ ছবি, এটা কিন্তু ভুল, এটা ভুল। মনে থাকবে যে একটা ভুল ধরাই দিলাম বাজারে গাইড বইয়ে, অনেক গাইড বই এটা দেওয়া আছে ত খণ্ডতা তৎ যোগ ছবি তৎছবি, এটা ভুল। এটা হবে ত দর নিচে হর্ষচিহ্ন। আমি বলছি যদি সিঙ্গেল থাকে দ সিঙ্গেল হর্ষচিহ্ন তৎ যোগ ছবি তৎছবি, এটাই কিন্তু শুদ্ধ, এটা ভুল। একটা বাজারে গাইডে ভুল ধরাই দিলাম, মনে থাকবে? গুড।
হ্যাঁ, খুলনা বিএল কলেজের সামনে আছে, আর একটা আছে খুলনা রয়্যাল মোড়ের সামনে, রয়্যাল মোড়। স্যার কিশোরগঞ্জে জব মেডিসিনের শাখা চাই হবে, এইটা ঠিক করে নেন। বাজারে অনেক গাইড এটা ভুল আছে, এটা হবে ত দয়াসন তযোগ ছবি তৎছবি। এরপরের নিয়মটা দেখেন, কোন শব্দের মধ্যে যদি দ্বিত্ব ব্যঞ্জন থাকে, কোন শব্দের মধ্যে যদি দেখেন দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব মানে সেম ডাবল ব্যঞ্জন, সেম ডাবল ব্যঞ্জন মানে এরকম ড এর সাথে ড, ক এর সাথে ক, ল এর সাথে ল, এরকম সেম। তাই কোন শব্দের মধ্যে যদি এরকম সেম ডাবল ব্যঞ্জন থাকে, তাহলে এই প্রথম ব্যঞ্জন উঠে তার পরিবর্তে খণ্ডতা বসবে। কি লেকচার শিটে লেখা আছে? হুবাহু লেখা আছে, যে এগুলা কোনো বাজারে গাইডে পাইতেন না। কোন শব্দের মধ্যে যদি এরকম সেম ডাবল ব্যঞ্জন থাকে, তাহলে এই প্রথম ব্যঞ্জন উঠে তার পরিবর্তে কি বসাবেন? খণ্ডত। যেমন দেখেন উল্লেখিত বানানটা, উল্লেখিত। তবে নিয়মটা কি বলেছি? কোন শব্দের মধ্যে সেম চেহারা যদি ডাবল ব্যঞ্জন বা দ্বিত্ব ব্যঞ্জন থাকে, এই প্রথম ব্যঞ্জন উঠাই দিবেন, এই ব্যঞ্জনটার পরিবর্তে একটা খণ্ডতা বসাই দেন, এটা পরিবর্তে বসাবেন এই খণ্ডতা, প্লাস থাকে কি লস্কের লি খস্কের খিত, লয়রস্যিকের লি ক্ষয়রস্যিকার ত, তার উত যোগ লিখিত সমান উল্লেখিত। স্যার এখানে কি হর্ষচিহ্ন বসবে? না, কারণ এটা খণ্ডতা আছে, খণ্ডতা থাকলে কোনো হর্ষচিহ্ন বসে না। এবারে দেখেন আরেকটা যদি বলি উল্লাস, কি লিখলাম? উল্লাস। এই সেম ডাবল ব্যঞ্জন আবার আসছে, তার রস্যু, এই লয়ের পরিবর্তে কি এই খণ্ডতা থাকে কি লয়কার লা দন্তস্যা লাস, উল্লাস। ক্লিয়ার? এই যে এবারে যদি তা আসে চলচ্চিত্র, কি আসে? চ ল চয় চয় চিত্র, এই যে সেম ডাবল ব্যঞ্জন, তাহলে কি হবে? চ ল, এই ছয়ের পরিবর্তে কি এই খণ্ডতা, যোগ কি থাকে? চিত্র। দেখছেন এ সহজ ভাই, যেভাবে পড়াই এর কি বলবো কও? উড্ডিন, রসু ডয় ডয় দীর্ঘিকার দন্ত না, উড্ডিন। সেম চেহারা, আমরা কি লিখলাম? রস্যু, এই ডয়ের পরিবর্তে লিখলাম খণ্ডতা, যোগ যা আছে তাই ডিন। আবার এনে ডিম লেখেন না, আন্ডা, আবার ডিম লেখেন না। ক্লিয়ার? এই কঠিন লাগে। আচ্ছা সত্য কথা কন তো, এই আজকে যে সন্ধি যে শিখাইতেছি, এইটা কি কঠিন লাগতেছে? বলেন না, কঠিন লাগতেছে? কথা কান না, কঠিন লাগতেছে? হ্যাঁ, একজনের কাছে যতদিন কি সব শব্দের তো আর সন্ধি বিচ্ছেদ করা যাবে না। ভালো লাগে? লাগে? কথা কান না, ভালো লাগে? হ্যাঁ স্যার ক্লাস জয়েন করতে লেট হয়ে গেছে। ওকে বাবু, কোনো সমস্যা নেই, এই ক্লাসটা রেকর্ড থাকবে। কি থাকবে? কি পানি পানি। সন্ধি কি আগে কঠিন লাগতো না? সন্ধি কি দেখলে ভয় করে? বাজারে গাইড বইগুলো দেখলে সন্ধির চ্যাপ্টারটা ধরলে গায়ে জ্বর আসে, খালি মুখস্থ করতেন। আসলে কি দেখছেন মুখস্থ করা লাগে? লাগে না, লাগে না। গাট এইবারে দেখেন, তবে স্যার এই নিয়মে কি ব্যতিক্রম নাই? হ্যাঁ, এই নিয়মের ব্যতিক্রম আছে। যেমন বজ্জাত, কি বজ্জাত, এখন এই সেম ডাবল ব্যঞ্জন, কিন্তু এখানে ব আর দ, বদ মানে কি খারাপ, হর্ষচিহ্ন, বদ যোগ জাত সমান সমান বজ্জাত, তাই না? এই যে দেখেন কিন্নর, কষ্কের কি, এটা সেম ডাবল ব্যঞ্জন কিন্নর, এটা হবে কয়রস্যিকের কি, এই ম হর্ষচিহ্ন। এগুলো মুখস্থ করবেন, কিম যোগ নর কিন্নর, শীটে সব দেয়া আছে এগুলা। এরকম সন্নিহিত, এগুলো শীটে সুন্দর মতো সাজিয়ে দিয়েছি। সন্নিহিত, এটাও ব্যতিক্রম, স এই ম হর্ষচিহ্ন, সমযোগ সমযোগ নিহিত সন্নিহিত আছে না? এরকম আছে কি নাচ জামাই, নাচ জামাই আছে না? এটা হবে নয়কে না ত নাত, এই হর্ষচিহ্ন। আবার নাতি মাইরেন না, এটা হবে নাচ যোগ জামাই। আবার নাতি যোগ জামাই মাইরেন না, এগুলো হলো ব্যতিক্রম। এগুলো কি ব্যতিক্রম, মনে থাকবে। স্যার সমাসে পিডিএফ দিয়েছেন? হ্যাঁ, সমাসে পিডিএফ দিয়েছি। তো সমাসের পিডিএফ দিয়েছি। আমার কোন ক্লাসের এক লেকচার শিট পাইছেন, দ্বিতীয়ত পিডিএফ, আবার আপডেট পিডিএফও দিয়ে দিই আপনাদের, একটা যেন ভুল না হয়। ক্লিয়ার? গড 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 গড। বিসিএস হবে এখন হাতের মুঠোয়। ওকে, তারপরে নিয়মটা দেখেন, কোন সন্ধি গঠিত শব্দের মধ্যে যদি অনুস্বার থাকে, ওই অনুস্বারের পরিবর্তে একটা ম বসাই দেবেন, আর কোনো কাজ নাই। ক্লিয়ার?
দেখেন লেকচার শিটে দেয়া আছে কোন শব্দের মধ্যে যদি অনুস্বার থাকে তাহলে তার পরিবর্তে কি হবে ম হবে। কোন শব্দের মধ্যে অনুস্বার থাকলে তার পরিবর্তে কি বসাবেন ম। যেমন দেখেন ভয়ঙ্কর, কি লিখলাম ভয়ঙ্কর। এবার দেখেন সঙ্গীত, সঙ্গীত। তুমি এত অহংকার করো কেন, অহংকার। আচ্ছা, তা আমি বলেছি কোন সন্ধি গঠিত শব্দের মধ্যে যদি এই অনুস্বার থাকে তার পরিবর্তে কি মারবেন ম মারবেন। অনেক গাইড বই দেখছি ভয়ঙ্কর বানানটা লাগছে কিভাবে জানেন এভাবে, এটা ভুল বানান। আচ্ছা, তাহলে এই অনুস্বার থাকলে তার পরিবর্তে কি হবে ম। তাহলে দেখো কি হয় ভ, এই অন্ত্যেষ্টিয়া এই অনুস্বার পরিবর্তে কি বসাবেন এই ম। ম কি সিঙ্গেল, এই হরচিহ্ন। ভয়ামযোগ এখানে আছে কি কর, লিখে ফেলবেন কর। এবার দেখেন সঙ্গীত এই অনুস্বার আছে, অনুস্বার পরিবর্তে কি বসাবেন ম। তাহলে এটা কি হবে দন্তস্ব এই ম, হরচিহ্ন দিব হ্যাঁ দিব কারণ এটা সিঙ্গেল। এই সমযোগ কি এখানে যা আছে তাই, গীত লেখেন গয় দিকের গীত। অহংকার অনুস্বার আছে লেখেন অ, হ এই অনুস্বার পরিবর্তে কি এই ম, এই হরচিহ্ন। অহমযোগ কি কয়কারে কার আকার। এই কঠিন সন্ধি কঠিন, এই ক্লিয়ার 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 ক্লিয়ার। যারা অনলাইনে আছে আজকের ক্লাসে প্রথম কারা কারা, আজকে নতুন আছেন কারা কারা, যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট না কারা কারা আছেন একটু দেখি তো। শালার যেখানেই যায় সেখানে একটা হিংসুক একটা থাকবে। আচ্ছা দেখেন একটু বলেন তো যে এই আমি বুঝাই দিছি যে হরচিহ্ন ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে হরচিহ্ন দেওয়া ফরজ। যদি এরকম সিঙ্গেল থাকে তাহলে হরচিহ্ন দিতে হয় পূর্ব পদে, কিন্তু যদি এখানে একার ওকার ঔকার খণ্ডতা রস্যুকার দীর্ঘকার এগুলো থাকলে হরচিহ্ন দেওয়া যাবে না। আচ্ছা দেখি আজকের ক্লাসটা যারা নতুন তারা একটু কমেন্ট করেন, যারা আমাদের কোনো কোর্সে ভর্তি নাই, কোনো বিসিএস কোর্সে নাই, নিবন্ধনে নাই, কোনো প্রাইমারি কোর্সে নাই, কোনো 10 থেকে 20তম গ্রেড নাই, এসআই কোর্সে নাই, বলেন ভূমি মন্ত্রণালয় কোনো কোর্সে নাই, তারা একটু দেখেন। এইটাকে বলে হলো বেসিক ক্লাস। আমি যে ক্লাসটা নিচ্ছি এটাকে বেসিক ক্লাস বলে। এটা হলো পেইড ব্যাচের ক্লাস আমাদের। কোন ব্যাচের? অর্থাৎ আমাদের পেইড ব্যাচের ক্লাস হলো এই সন্ধির। এভাবেই আমাদের প্রত্যেকটা ক্লাস বেসিক থেকে পড়ানো হয়। আমি যারা নতুন আছে বাহ অনেক ভালো লেগেছে। নাজিম উদ্দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাহ বদরুজ্জামান আমি স্যার আমি আগে ছিলাম এখন নাই। আচ্ছা গুড গুড গুড। দেখি ওরে বাপরে অনেক আছে। এত সাত কা বাহার লিখছে কি স্যার এত সাত কা, তাই না? এত সুন্দর সন্ধি আগে শিখছেন দেখি এই যে স্যার এত সাত কা, বাহ হ্যাঁ এত সাত কা স্যার এখন নেই আগে ছিলাম। কানিস ফাতেমা বেবি তুমি তো আগে ছিলা। খাদিজা আক্তার আমি আছি। শেবাদুল সিদ্দিক আমি আছি। স্যার সমাসে দ্বিতীয় ক্লাস নিছেন? না দ্বিতীয় ক্লাসটা সমাসে নেই না এখনো। ফারজান আমি স্যার আমি কোনো কোর্সে ভর্তি নাই কিন্তু রেগুলার ফ্রি ক্লাসগুলো করি। তোমার ফ্রি বানানটা রস্বইকার হবে, দীর্ঘার দিয়ে হবে না। এই যে ওই যে অনেক আছে, খাদিজা আক্তার আছে, আমাদের সিফাউদ্দিন সিদ্দিক আছে, রায়হান আছে। ফ্রি ক্লাস ভাল লাগছে? ভাল না ভালো লয়কার দিবা। দারুণ ক্লাস জাকির দারুণ ক্লাস। জি স্যার গড। স্যার এরকম সংবিধান হ্যাঁ সমযোগ বিধান গড। স্যার আমি আগে ছিলাম এখন নাই আমি আছি। আমি নাহিদ হাওলাদার উফ মর্জিনা বেগম অনেক আছে। শামীম মন্ডল আমি নাই। এই যে দেখেন এই যে ক্লাসগুলো দেখেন এগুলো যদি আগে থেকে করতেন বিসিএস কোর্স বা অন্য একটা কোর্সে ভর্তি হইতেন। আমাদের বিসিএস এ কোর্স কয় টাকা নেই? অনলাইন ফি নি মাত্র 3000। আর আমাদের শাখাগুলো অফলাইনে সারা বাংলাদেশে এখন অফার চলতেছে দুর্গাপূজার মাত্র 7000 টাকা। প্রিলি পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস লাইব্রেরি করতে পারবেন। বই পাইবেন 5টা একদম ফ্রি। কয়টা? এই যে 5টা বই একদম দেখেন কুরিয়ারে যায়, একদম প্রত্যেকটা এরকম কুরিয়ারে যাবে। তা 5টা বই বড় বড় বই, প্রত্যেকটা বই 230 পৃষ্ঠা। 5টা বই একদম কুরিয়ারে পেয়ে যাবেন। বিসিএস এ 3000 টাকার করছে। অফলাইনে সারা বাংলাদেশ শাখাগুলো 7000 টাকা ভর্তি হলে পাবেন। আমাদের অনলাইনে দেখেন এখন অফার চলতেছে। আমরা বলছি পূজার পরে এই কোর্স ফিগুলো 2000 টাকা করে দিব। অর্থাৎ প্রাইমারি কোর্স, নিবন্ধন কোর্স, 10 থেকে 20তম গ্রেড কোর্স অনলি 1500 টাকা। সাথে বই সব ফ্রি দিয়ে দিই, কুরিয়ারে আপনাদের পাঠাই দিই। ক্লাসগুলো পাইতেছেন ফ্রি। বাংলা অঙ্ক ইংরেজি জিকে ম্যাথ আইসিটি সব পড়াই। তারপরেও যদি একটা চাকরি না জোগাড় করতে পারেন তাহলে জন্মই আমার আজন্ম পাপ, দাউদ হায়দারের বিখ্যাত গ্রন্থ, তাই না?
যারা বই পাও না অফিসে ফোন দাও। এই বই এইমাত্র দেখেন, এখনো আমাদের বাংলা বাজার থেকে প্রচুর বই আসছে। যারা বই পান না আমাদের অফিসিয়াল নাম্বারে কল দেন। হ্যাঁ, অফিসিয়াল নাম্বারে কল দেন। আচ্ছা দেখেন, তাহলে দেখেন, এই যে দেখেন, বাংলাদেশের সংবিধান রচনা করবেন। কি রচনা করবেন? সংবিধান রচনা করবেন, তাই না? সংবিধান। তাহলে এটা কি হবে? অনুসার আছে, কি হবে? স এই ম হর্ষিন দিব। ইয়াস, সংযোগ থাকে কি? বিধান, মারে দেন বিধান। ওকে, সহজ সহজ। পরের সূত্রটা দেখেন, বানান কেমনে সংশোধন করবো। আল্লাহ, নাসির স্যারের আমার বাংলা ক্লাস বানানের যদি বানান না শিখতে পারেন তাহলে কেমনে হবে কোন? আর একটা সূত্র শিখাই। কোন সন্ধিগঠিত শব্দের মধ্যে যদি গ থাকে, গ থাকলে কি বসাইবেন? এই গ এর পরিবর্তে কি বসাইবেন? ক। অর্থাৎ গ থাকলে কি হবে? দেখেন লেকচার শিটে লেখা আছে, কোন শব্দের মধ্যে গ থাকলে কি হয়? ক। যেমন এরকম আসবে, বাগধারা, এর সন্ধি বিচ্ছেদ কি? আসবে বাগিশ, এর সন্ধি বিচ্ছেদ কি? আসবে কি? বাগধারা, বাগিশ। আসবে বাগ দত্তা, এর সন্ধি বিচ্ছেদ কি? আমি বলেছি কোন শব্দের মধ্যে গ থাকলে ওইটার পরিবর্তে কি বসাবেন? ক। তাহলে এখানে কি হবে? বয়কার বা এই ক হর্ষিন দিব। হ্যাঁ, সিঙ্গেল এই হর্ষিন। এবার থাকে কি? ধারা। তা বাঘ যোগ সমান বাগধারা। এখানে দেখেন বাগিশ, গ আছে, মূল শব্দ কি? বয়কারে বা এই গ এর পরিবর্তে কি বসাবেন? ক, এই হর্ষিন। বাঘ যোগ ইস, এই দীর্ঘই, এই লেখেন দীর্ঘই, এই তালবস্যা লেখেন তালবস্যা। এবার দেখেন বাগদত্তা, এখানে গ আছে, এই গ এর পরিবর্তে কি? ক, বয়কার বা এই ক, এই হর্ষণ। বাঘ যোগ কি আছে? কি? দত্তা। লিখে ফেলেন দ তয় তয় আকার। ক্লিয়ার 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 কথা কন না কেন? হ্যাঁ, একজনের স্যার বাগাড়ম্বর, বাঘ যোগ আড়ম্বর, বাগাড়ম্বর। গট, বয়কারে বা গয়কারে গা র ময়বম্বর বাগাড়ম্বর, এই গ আছে, মূল শব্দ কি? বয়কার বা এই গ এর পরিবর্তে কি বসাবেন? ক, এই হচ্ছেন বাঘ যোগ এই আকার আছে, লেখেন আকার, আর ডয়বিন্দু র ময়বম্বর আড়ম্বর। এ কঠিন 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 লাগে, কঠিন লাগে, কঠিন লাগে। কঠিন লাগে? সহজ সহজ সহজ। কি জাদু করিলা, পিরিতি শিখাইলা, থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী, থাকিতে পারি না ঘরেতে। কোন শব্দের মধ্যে দ থাকলে কি হবে? খণ্ডতা হবে। কোন শব্দের মধ্যে দ থাকলে কি হয়? খণ্ডতা। যেমন উদ্ঘাটন, উদ্ঘাটন, ঠিক আছে? দ থাকলে কি হবে? খণ্ডতা। উদ্বোধন, উদ বয়কার বোধন, শুভ উদ্বোধন। তাহলে উদ দ আছে, দয়ের পরিবর্তে কি? খণ্ড, রস্যু খণ্ডতা। উত যোগ বোধন, বয়কার বোধন। উদ্বোধন বানান কিন্তু ওইভাবে। উদ্ঘাটন, দ আছে, দয়ের পরিবর্তে কি? খণ্ডতা, রস্যু এই দ, দয়ের পরিবর্তে কি? খণ্ডতা। উদ্যোগ ঘাটন, বড় বসে ফেলেন, ভয়কারে ঘা ট না, ঘাটন। উদ্ঘাটন, শুভ উদ্বোধন। উদ্বোধন বানানটা আজকে শিখে নেন, শিখে নেন, শিখে নেন, শিখে নেন, শিখে নেন, শিখে নেন তাড়াতাড়ি। তারে কোনো সন্ধি দ থাকলে কি বসাবেন? খণ্ডতা। এরকম দেখেন পরীক্ষা আসে, উদ্যোগ, রসু দয়জা ফলায় ওকার গ, এই দ আছে, দয় পরিবর্তে কি? খণ্ডতা। উদ যোগ যোগ অন্তস্থ জয় ওকার বা যোগ। স্যার হইছে 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 হইছে? হ্যাঁ, পারবেন, এগুলো সহজ, এগুলো কি সহজ, একদম পানির মতো সহজ, তাই না?
এরকম দেখবে লেকচার শিটে দেয়া আছে, সুন্দর মতো দেয়া আছে কি, এই যে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি দেয়া আছে। মনীষা ও পতঞ্জলি পরস্পর আশ্চর্য হয়ে তস্করের দিকে তাকায়। এই বৃহস্পতিবার ষোড়শ একাদশ মিলে তারা দুলোকের বনস্পতি থেকে গোশপদ চুরি করেছে। এই টেকনিকটা মুখস্থ করবেন আর নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কাবার করে দিবেন। ওকে, ওয়াও, লাস্ট আর পড়াবো না। বিসর্গ সন্ধি আমি সবসময় বলি এটা নিয়ম পড়ে লাভ নাই। এই বিসর্গ সন্ধিটা কি করবেন, এইগুলার উদাহরণগুলা পিডিএফে যে কয়টা আছে বা আমাদের লেকচার শিটে দেখ দাও তো দেখি। বিসর্গ সন্ধি এইগুলা ডাইরেক্ট মুখস্থ করেন, বিগত সালে যে কয়টা আছে এগুলা মুখস্থ করেন। অনেক রাত হয়ে গেছে, ক্ষুধা লাগছে, আমি সকাল থেকে ক্লাস নিতেছি। এই যে দেখো নিয়ম একটা দেয়া আছে যে কোনো শব্দের মাঝখানে ওকার, র, রেপ, ব, তালবস, দন্তস থাকলে তার পরিবর্তে বিসর্গ হয়। নিয়ম একটা দিয়ে দিছি কি, কোন শব্দের মধ্যে ওকার, ব, রেপ, র, তালবস্যা থাকলে ওর পরিবর্তে বিসর্গ হয়। মূলত এই সূত্র আসলে কাজে লাগে না, ওই সূত্র কাজে লাগে না। তো এইখানে যে কয়টা আমি দিয়েছি দেখেন, পিডিএফটা আপনাদের দিয়ে দিব। এই লেকচার শিটের ভিতরে যে কয়টা দিয়ে দেওয়া আছে স্টার দেওয়া, শুধু এই কয়টা কি করবেন, মুখস্থ করবেন। কি করবেন, মুখস্থ করবেন, মনে থাকবে একদম মুখস্থ। এই যে আসবে শিরচ্ছেদ, এর সন্ধি বিচ্ছেদ কি, তাহলে কোন শব্দের মধ্যে র, ব, তালবস্যা, ওকার থাকলে তার পরিবর্তে বিসর্গ হয়। আর বিসর্গ সন্ধি মানে বিসর্গ মানে এই, আবার এইটা মাইরা না, এটা কিন্তু ক্লোন। তা শির মূল শব্দ বের করো, শির, সহজকে শির, অশির। এই তালবস্যার পরিবর্তে কি বসাইলাম, এই বিসর্গ। তা কোনো শব্দের মধ্যে তালবস্যা থাকে তার পরিবর্তে কি বসাবো, বিসর্গ। শির বিসর্গ যোগ কি, ছয়কার ছেদ, অছেদ সমান সমান শিরচ্ছেদ। ক্লিয়ার, 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 ক্লিয়ার। বনস্পতি নিয়ে একটু ভেজাল আছে, পুরাতন বোর্ড বই স্টাইলই মাইরে আসেন, পুরাতন বোর্ড বই স্টাইলে কি মাইরে আসেন। নতুন ওই ডিকশনারি দেখা চাকরি পরীক্ষা প্রশ্ন সাধারণত করে না, ওই পুরাতন স্টাইলই মাইরে আসেন। ক্লিয়ার। শিরচ্ছেদ বানানটাও কিন্তু আসে, শিরচ্ছেদ বানানটাও কি আসে। তার এখানে দেখেন যেগুলো আছে এগুলো একদম কি করবেন, মুখস্থ করবেন, মনে থাকবে একদম মুখস্থ। একটা দেখেন ধনুষ্টঙ্কার বানানটা কিন্তু অনুস্বার দিয়ে দিছি আমি, তাই না? ধনুষ্টঙ্কার বানানটা কিন্তু ভুল আছে বাজারে গাইডে, এই ধনুষ্টঙ্কার বানানটা একটু ঠিক করে লিখবেন। ধনু বিসর্গযোগ টঙ্কার, তাই না? ধনুষ্টঙ্কার, ওখানে বানানটা একটু ঠিক করে নেবেন। ধনুষ্টঙ্কার বানানটা এই যে ধনু বিসর্গ যোগ টঙ্কার, টনসার কয়কার কারা, ধনুষ্টঙ্কার। তা ধনু ছয়টা টঙ্কার, এলো ধনুষ্টঙ্কার বানানটা। ধনুষ্টঙ্কার বানানটা কিন্তু অনুস্বর। ধনুষ্টঙ্কার বানানটা কি, অনেক গাইড বই এটা উমকায়ঙ্কায় আকার এভাবে দেয়া আছে, ধ নস্কে নু ষষ্ঠ উমকায়ং এভাবে দেয়া আছে। এটা হবে না, ধনু বিসর্গ যোগ টঙ্কার, ধনু বিসর্গ যোগ। এই যে কোনো শব্দের মধ্যে যদি অনুস্বর থাকে তার পরিবর্তে বিসর্গ হয়, তা ধনু বিসর্গ যোগ টঙ্কার সমান সমান কি, ধনুষ্টঙ্কার। বানানটা খেয়াল রাখেন। নক দিলেও লিঙ্ক পায় না কেন, লিঙ্ক পাবেন না কেন, লিঙ্ক পাবেন না কেন? একটা জিনিস খেয়াল রাখেন, এই বনস্পতিটা পুরাতন বন যোগ পতি সমান সমান কি, বনস্পতি। এইটা পুরাতন বোর্ড বইয়ে কি দেওয়া, পুরাতন বোর্ড বই, পুরাতন বাজারে যত গাইড আছে পুরাতন বোর্ড বইয়ে এটাই দেওয়া, ঠিক আছে? আর এখন আধুনিক বাংলা অভিধানে দিছে বন বিসর্গ যোগ কি, পতি, বনস্পতি। এটা দিছে বিসর্গ সন্ধি, কি দিছে? এখন দেখেন ভেজালটা লাগে কি, প্রশ্নকর্তারা যদি কইতো, পিএসসি যদি কইতো যে ভাই আমরা প্রশ্ন করবো বাংলা একাডেমি অভিধান অনুযায়ী আধুনিক নিয়মে, তাহলে আমরা এইটা টিক দিয়ে আসতাম। কিন্তু প্রশ্ন কোথা থেকে করে আপনি জানেন? কোনো সলভও দেয় না। কোনো জব পরীক্ষায় যদি একটা নিত, নিয়ে যদি সলভ দিয়ে দিত পরের দিন, তাহলে বুঝতাম তারা এইটা ফলো করছে, ঠিক না? যদি পিএসসি একটা পরীক্ষা নেওয়ার পর যদি সলভটা যদি দিয়ে দিত যে হ্যাঁ এইটা, তাহলে বুঝতাম এইটা। তবে আমি মনে করি এইটা অভিধানে আছে আর এটা পুরাতন বোর্ড বই আছে, সব জায়গায় এইটাই দেয়া আছে। হায়াত মামুসের ভাষিকে বইয়ে এইটাই মাইরে আইসেন, এই পুরাতন স্টাইলই মারেন। বাপদাদা যে স্টাইলে মারছে আপনিও মাইরে আইসেন ওই একই স্টাইলে। ক্লিয়ার? স্যার পিডিএফ পাই না, অন্ত বিসর্গ যোগ রঙ্গ, অন্তরঙ্গ, ওটাও বিসর্গ সন্ধি। আচ্ছা এই পিডিএফ পাই না কেন? আচ্ছা এই শর্ট সবাইকে আজকে সন্ধির আপডেট পিডিএফটা
একদম আমাদের পেজে সুন্দর মতো দিয়ে দাও। যারা আমাদের ভর্তি কিন্তু স্টুডেন্ট না তারাও পিডিএফটা পেয়ে যাক। সবাইকে দিয়ে দেন, দ্রুত সবাইকে দিয়ে দেন, ঠিক আছে। আর নিপাতন সিদ্ধ বিসর্গ সন্ধি হলো মনীষা ও পতঞ্জলি পরস্পর আশ্চর্য হয়ে তস্করের দিকে তাকায়। নাও, বৃহস্পতিবার ষোড়শ একাদশ মিলে তারা দুলোকের বনস্পতি থেকে গোশ পথ চুরি করেছে। এই নিপাতনের সিদ্ধ এগুলো টেকনিকগুলো পড়ে নিবা, ক্লিয়ার। আজকে আর পড়াবো না, অনেক চিল্লাইছি, সকাল থেকে ক্লাস দিতেছি একটানা ক্লাস দিতেছি, ক্লিয়ার। আচ্ছা স্যার, আমি দুটি ব্যাচে ভর্তি আছি, 6 মাসের ভিডিও পাই না, এটা আবার কেমন কথা? তুমি 6 মাস আগে ভর্তি হয়েছো? অফিসিয়াল নাম্বারে কল দাও। স্যার আয়েশা আক্তার, স্যার আমি ঠিকানা দিছি এখনো বই পাই নাই। কোন নাম্বারে ঠিকানা দিছো? আমাদের ই নাম্বারটা দিবা। যারা ভর্তি হয়েছেন বই পান নাই তারা আমাদের একটা নাম্বার আছে, কি হাইলাইটসের একটা নাম্বার আছে শেষে 47 নাম্বারে কল দেন। হাইলাইটসের নাম্বার আছে 47, হাইলাইটসের নাম্বার একটা আছে আমাদের 47, ওই 47 নাম্বারটা দিয়ে দেন। 47 নাম্বার আছে একটা, ওই 47 নাম্বারে নাম ঠিকানা দিবেন। ওকে স্যার, 19তম নিবন্ধনের নিউ ব্যাচের ক্লাস কবে থেকে শুরু? নিউ ব্যাচের ক্লাস আমাদের ডেমো ক্লাস অলরেডি চলতেছে, পূজার পরে সব শুরু হবে, ডেমো চলতেছে। সমাসের পিডিএফ পাইনি, পেয়ে যাবা। আগে রিপোর্ট ক্লাস আর সমাস পিডিএফ পাইনি স্যার। আচ্ছা গ্রুপে দিয়ে দিতেছি, সবই দিয়ে দিব, একটা দিব। গান হবে স্যার? আরে না, আমি গান পারি না স্যার। সন্ধ্যা 7টায় ক্লাস হবে। আবার বলে দিচ্ছি, দেখেন আমাদের ক্লাস টাইম বিসিএস ক্লাস টাইম, ভালো করে দেখেন বিসিএস ক্লাস টাইম। আবার বলে দিচ্ছি নতুন ব্যাচ বিসিএস ক্লাস টাইম, নতুন ব্যাচের বিসিএস ক্লাস টাইম আমি বলে দিচ্ছি। বিসিএস ক্লাস টাইম আমাদের নতুন ব্যাচের প্রিলি একটা হলো বিকেল 3টা এবং রাত 9টা, এটা হলো বিসিএস এর নতুন ব্যাচ, 47তম বিসিএস প্রিলির নতুন ব্যাচ। জরুর আমাদের ই নাম্বারটা দিয়েন তো, অনেকে ওই যারা বই পায় না ওরা ঠিকানা দিতে পারে না, 47 নাম্বারটা একটু দিয়েন তো আমাকে। আচ্ছা যারা বই পান নাই ভর্তি হয়েছেন, আমি 47 নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ওই নাম্বার দিবেন। আচ্ছা আমাদের বিসিএস এর নতুন ব্যাচের ক্লাস একটা হলো বিকেল 3টা একদম নতুন ব্যাচ, আর আরেকটা হলো রাত 9টা। যারা চাকরিজীবী আছেন, সংসার আছে, তারা কি করবেন? কি মমিন স্যার ভালো আছেন? নাই এই মমিন স্যার চেয়ার আগের চেয়ে সুন্দর হয়ে গেছে, বুঝছেন? কার ছোঁয়াতে বুঝতেই পারতেছেন। তাহলে বিকাল 3টা আর একটা কি রাত 9টা, এই হলো আমার বিসিএস ব্যাচের অনলাইন ক্লাস টাইম। আর অফলাইন ও মিরপুর শাখা আমাদের বিকেল 3টা এবং রাত 9টা, এই দুইটা আমাদের বিসিএস নতুন ব্যাচের ক্লাস টাইম। ওকে, এরপরে আসি। আর এই কোর্সের আমি বলে দিলাম আমাদের সারা বাংলাদেশের সকল অফলাইন ব্রাঞ্চে দুর্গাপূজা উপলক্ষে আমাদের 50% স্যার 7,000 টাকা, সকল শাখায় আমাদের মিরপুরেও 7,000 টাকা আপনি অফলাইনে ভর্তি হতে পারবেন। আর যদি অনলাইন করেন তাহলে আপনি এই বিসিএস কোর্সটা বিশেষ পরীক্ষা আগ পর্যন্ত আপনি করতে পারবেন মাত্র 3,000 টাকা। আর বই পাইবেন 5টা। বিশেষ পরীক্ষায় বই কয়টা? বই পাইবেন একদম কয়টা? এই যে দেখেন, বই পাবেন একদম 5টা বই পাবেন। কয়টা? 5টা বড় বড় বই পাবেন ফ্রি, কোনো টাকা দিতে হবে না, বইয়ের জন্য কোনো টাকা দিতে হবে না, মনে থাকবে। আর এই বিসিএস কোর্সে ভর্তি হবেন, আর এই বিসিএস এর বইয়ের জন্য আপনি ফ্রি বইগুলো যে কুরিয়ারে নিবেন সুন্দরবনে, এই কুরিয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি 01976 হোয়াটসঅ্যাপ নাম্বার। কোনটা? এটা বাইরের রেস্টুরেন্টে মেসেজ দিবেন। ও আবার বাইরের স্টুডেন্ট মেসেজ দিবে, খাইছে আপনি ক্লাস নিয়ে মাথা নষ্ট হয়ে গেছে, খাইছে বাইরের স্টুডেন্ট মেসেজ দিবে, ভাই দরকার নাই। কই ভাই আমিও যাই হোক, কলিজার ভাই বোন নাইসার অনেক সময় ধরে ক্লাস নিছে। আপনারা যে জমজমাট একটা ক্লাস করছেন, প্রায় 1000 স্টুডেন্ট ক্লাস করছেন, এই প্রথম আমরা কোনো বেসিক ক্লাসে এত স্টুডেন্টের সমারোহ দেখলাম। কলিজার ভাই, কলিজার বোন, আপনারা জানেন যে আমরা ডেডিকেটেডলি একটা লিখিত কোর্স রেখেছি। পাশাপাশি স্যার তো বললেন যে আমাদের 47তম বিসিএস প্রিলিমিনারি এবং 48তম বিসিএস প্রিলির জন্য যদি কেউ প্রিলির ব্যাচে ভর্তি হতে চান, অনলাইনের কোর্স ফি আমাদের খুবই কম। অর্থাৎ যারা অনলাইন কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, 47 বিসিএস প্রিলি অথবা 48 বিসিএস প্রিলি, এটা অনলাইন শুধু, আপনারা 3,000 টাকায় ভর্তি হতে পারবেন। এছাড়াও যদি কেউ অফলাইনে ভর্তি হতে চান, অফলাইনের কোর্স ফি হচ্ছে ভাই আমাদের 7,200 টাকা, 7,200 টাকা। যাই হোক কলিজার ভাই বোন, শুধু তাই না, আপনি যদি কোনো কারণে ভূমি জরিপের কোর্সটা করতে চান, যেখানে 3,014টা পোস্ট,
ওটার জন্য কিন্তু আজকে আমরা লিখিতর জন্য ডেডিকেটেড কোর্স লঞ্চ করেছি। সো কেউ যদি ভর্তি হতে চান ভর্তি হতে পারবেন। এই লিখিত কোর্সের টোটাল কোর্স ফি আমরা রেখেছি খাতা কাটার জন্য 1000 আর কোর্সের জন্য 1000, টোটাল 2000 টাকা। তবে আজকে আমরা প্রথম 100 জন, এখনো 100 জন ফিল আপ হয় নাই, হয়তো বা 10 জনের মতো বাকি আছে। প্রথম 100 জনের জন্য আমরা কোর্সটা দিয়েছিলাম 1600 টাকা। কারো যদি মনে হয় যে আমি অনলি লিখিত কোর্সের প্রস্তুতি নিতে চাই ভূমি জরিপের জন্য, তাহলে এই ভূমি জরিপের একেবারে ডেডিকেটেড একটা কোর্স, এই ডেডিকেটেড কোর্সটায় আপনি ভর্তি হতে পারবেন অফারে মাত্র 1600 টাকায়, মাত্র 1600 টাকায় প্রথম 100 জনের জন্য। তবে 100 জনের মধ্যে আমাদের প্রায় কি বলবো অ্যারাউন্ড প্রায় 80+ মনে হয় ভর্তি হয়ে গেছে, 15 থেকে 20 জন মনে হয় বাকি আছে। তাইলে আমাদের এটা ফিল আপ হয়ে যাবে, 100 জন ফিল আপ হয়ে যাবে। সো যারা ভর্তি হতে চাচ্ছেন ভর্তি হয়ে যাবেন। শুধু তাই না, আরেকটা ব্যাপার বলি, কলিজার ভাই কলিজার বোন, আমি একটু এক পাশ থেকে সবগুলো লিখে দেই। আপনারা যদি বিসিএস এর জন্য ভর্তি হতে চান, বিসিএস প্রিলি, এই প্রিলির কোর্স ভর্তি হতে পারবেন মাত্র 3000 টাকায়, সাথে বই পাবেন পাক্কা 10টা সাবজেক্টের। আপনি যদি প্রাইমারির অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে চান, আপনি প্রাইমারির অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে পারবেন, এটার কোর্স ফি মাত্র 1550 টাকা। আপনি যদি নিবন্ধন বা NTRCA তে ভর্তি হতে চান, এটার কোর্স ফি 1550 টাকা। আপনি যদি 10 থেকে 20তম গ্রেড, 10 থেকে 20তম গ্রেড এই গ্রেড কোর্সে ভর্তি হতে চান, এটার কোর্স ফি হচ্ছে 1550 টাকা। শুধু তাই না, আপনি যদি ভূমি জরিপ বা ভূমি জরিপ লিখিত কোর্সে ভর্তি হতে চান, এটা আমাদের ডেডিকেটেড আলাদা একটা কোর্স, ভূমি জরিপ লিখিত কোর্স। এই লিখিত কোর্সে আপনি ভর্তি হতে পারবেন মাত্র 1600 টাকায়। এটা প্রথম 100 জনের জন্য, আর 20 জন মনে হয় বাকি আছে। এটা আজকে এখন অফার দিলাম যেহেতু, আপনারা দেখবেন যে এটা 1 ঘন্টার মধ্যে ফিল আপ হয়ে যাবে। যাই হোক কলিজার ভাই বোন, যারা আমরা ভর্তি হতে চাচ্ছি, দেখেন দেরি করলে আমাদের লস না, দেরি করলে আপনাদেরই লস। কথা কি বুঝতে পারছি? মনে করেন আপনি দেরিতে প্রস্তুতি নেওয়া শুরু করলেন, আর আরেকজন এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করলো। যে দেরি করে প্রস্তুতি নিবে, সার্কুলার আসুক, অমুক আসুক, বক্রচক্কর আসুক, এই আসুক, ওই আসুক, ভাই সার্কুলার তো আসছে, ভূমি জরিপের সার্কুলার আসছে, তাই এটার জন্য আপনি লিখিত প্রস্তুতি নেওয়া শুরু করেন। 3014টা পদ, 3014টা পদ ও সংখ্যা। শোনেন, পরিবারের কাছে আর কতদিন বেকার থাকবেন বলেন? বাবা মার মুখে অ্যাটলিস্ট হাসি ফোটানোর জন্য হইলেও জীবন, মন, ধ্যান, জ্ঞান সবকিছু একটু পড়ার দিকে ফোকাস করেন, একটু কষ্ট করেন, একটু কষ্ট করে পরিবারের মুখে হাসি ফুটান, বাবার মুখে হাসি ফুটান। মা চাতক পাখির মতো চেয়ে আছে যে আমার বাবা চাকরি পাবে আর আমাকে কল দিবে। আমার বাবা, আপনার বাবা চাতক পাখির মতো চেয়ে আছে যে আমার ছেলে একটা চাকরি পাবে আর আমাকে কল দিয়ে বলবে বাবা আমি চাকরি পাইছি। হ্যাঁ, আপনি যখন কল দিয়ে আপনার বাবাকে বলবেন যে বাবা আমি চাকরি পাইছি, আপনার বাবা দুনিয়ার সবচেয়ে খুশির সংবাদটা শুনলো। কারণ একজন পিতা, একজন মাতার কাছে পৃথিবীর সবচেয়ে সুখের সংবাদ হচ্ছে তার সন্তানের সফলতার সংবাদ। আপনি সন্তান হিসাবে আপনি যখন সুখবর বা একটা সুখের খবর জানাবেন আপনার বাবাকে, আপনার পরিবারকে, আপনার পরিবারের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট পেয়ে যাবে। যাই হোক কলিজার ভাই বোন, যারা আমরা ভর্তি হইতে চাচ্ছি, ভর্তি হওয়ার জন্য আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমাদের ভর্তি হইতে পারবেন। আমি একটু নাম্বারগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, একটু নাম্বারগুলো সবাই লিখে নেন। আর যারা আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে চাচ্ছেন, দেখেন প্রতিটা কোর্সের জন্যই আমাদের এরকম ডেডিকেটেড আপনারা কিন্তু বই পেয়ে যাবেন, এরকম ডেডিকেটেড বইগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। প্রতিটা কোর্সের জন্যই আমাদের এরকম ডেডিকেটেড বইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে সেটাও করেন। আমি একটু নাম্বারগুলো লিখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি একটু নাম্বারগুলো লিখে দিচ্ছি। ওকে, সবাই একটু আমরা নাম্বারগুলো লিখে নিতে পারি। দেখেন, আমরা সবাই একটু নাম্বারগুলো লিখে নিই। হ্যাঁ, প্রথমত আপনারা যে নাম্বারগুলোতে টাকা পাঠাবেন 01901519501 অথবা 01901519502 0304050607
এই নাম্বারগুলোতে বিকাশে টাকা সেন্ড মানি কেউ করেন না, আবার মানে টাকা পাঠাবেন, কিন্তু এই নাম্বারগুলোতে আপনারা পেমেন্টে টাকা পাঠাতে পারবেন। অর্থাৎ প্রতিটা নাম্বারে আমাদের পেমেন্ট খোলা আছে। আপনারা জাস্ট কি করবেন, আপনি যদি বিসিএস কোর্সে ভর্তি হতে চান 3000 টাকা এই নাম্বারে পেমেন্ট করবেন, পেমেন্ট করে ওই নাম্বারে কল দিবেন, কল দিলেই হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবেন। আপনি যদি আপনার মনে হয় যে আপনি একজন প্রাইমারি শিক্ষক হবেন, 1550 টাকায় ভর্তি হইলে এমনটা না যে আপনাকে কিন্তু আমরা বই দিব না। আপনি বিসিএস এ ভর্তি হইলে এরকম 10টা সাবজেক্টে যেমন বই পাবেন, তেমনি আপনি প্রাইমারি বা অন্যান্য কোর্সের জন্য যদি ভর্তি হন, আপনি ভর্তি হওয়ার সাথে সাথে এরকম ডেডিকেটেড বই পেয়ে যাবেন। যেমন আপনি প্রাইমারির জন্য ভর্তি হলে এই যে বইগুলো পেয়ে যাবেন, এরকম 4টা বই আমরা আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দিব এই 1550 টাকার মধ্যে। শুধু তাই না, আপনি যদি মনে করেন যে না আমি অন্য কোর্সগুলোতে ভর্তি হলে কি আমি বই পাবো, হ্যাঁ আপনি পাবেন। দেখেন, আপনি মনে করেন নিবন্ধন কোর্সে ভর্তি হয়েছেন, নিবন্ধনের জন্য আলাদা এরকম ডেডিকেটেড বই পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? সো প্রতিটা কোর্সের জন্য আমাদের আলাদা আলাদা ডেডিকেটেড বই আমরা স্টুডেন্টদের প্রোভাইড করি। আপনি 10 থেকে 20তম গ্রেডের ভর্তি হবেন, প্রিলি এবং লিখিত বেস আপনি কিন্তু 4টা সাবজেক্টের বই পেয়ে যাবেন। এই যে 4টা সাবজেক্টের বই কিন্তু আমরা আপনাকে কি করব, কুরিয়ার করে পাঠিয়ে দিব। কথা কি বুঝতে পেরেছি কলিজার ভাই বোন? আর কারো কোনো কোশ্চেন আছে? 10 থেকে 20তম গ্রেডে ভর্তি আছি, এখন কি ভূমি জরিপ অধিদপ্তরে ভর্তি হতে হবে? না, 10 থেকে 20তম গ্রেড যদি আপনি ভালোভাবে শেষ করেন ওখান থেকেই হয়ে যাবে। আর যদি মনে হয় যে না আমি আলাদা করে ডেডিকেটেডলি লিখিতর জন্য কোর্স করতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন। আমাদের ভর্তিকৃত স্টুডেন্টের মধ্যে কেউ যদি ভর্তি হয় তাহলে তারা 1400 টাকায় ভর্তি হতে পারবে এই ভূমি জরিপের কোর্সে। কারণ এখানে আমরা কোনো প্রিলির ক্লাস নিব না, এখানে যেহেতু ভূমি জরিপের পরীক্ষাটাই হবে লিখিত, আমরা ডেডিকেটেডলি শুধু লিখিত ক্লাস নিব। আমরা এখানে প্রিলির কোনো ক্লাস নিব না। বুঝতে পেরেছি? স্যার আপনার ফোন নাম্বারটা দেন, ফোন নাম্বার এগুলোতে কল দিলেই আমাদেরকে পাবেন, কোনো সমস্যা নেই। স্যার আমি প্রথম থেকে ক্লাস করার ব্যাপারে জানতে চাচ্ছি। আপনি প্রথম থেকে ক্লাস করার ব্যাপারে যদি জানতে চান, আপনি যে কোর্সে ভর্তি হবেন ওই কোর্সে ডেডিকেটেডলি ক্লাস পাবেন। বিসিএস এর জন্য আপনি 144টা ক্লাস পাবেন, 144টা ক্লাসের সাথে ক্লাস টেস্ট পাবেন, সব মিলে আপনি পরীক্ষায় দিতে পারবেন 200 প্লাস এক্সামই হবে শুধুমাত্র এই বিসিএস কোর্সে। আবার আপনি 2000 টাকা সমমূল্যের এখানে কিন্তু বই পাবেন যা একদম ফ্রি। এই 2000 টাকা সমমূল্যের বই কিন্তু আপনাকে আমরা একদম ফ্রিতে দিয়ে দিব। কথা বুঝতে পারছি? স্যার আমি এবার অনার্স শেষ করেছি, এখন বিসিএস এ ভর্তি হলে কেমন হবে? দেখেন, অনার্স যেহেতু শেষ করেছেন আপনার বয়স এখন অনেক আছে, আমি বলবো শামীম আলী ভাই আপনি একটা কল করেন আমাদের এই নাম্বারে। আপনি এই নাম্বারে কল করেন, কল করে বিসিএস কোর্সটা এনরোল করেন। কেন? কারণ এই বিসিএস কোর্সটা যদি আপনি এখন এনরোল করেন, দেখেন বিসিএস কে বলা হয় সকল জব প্রস্তুতির মা। অর্থাৎ এই বিসিএস হচ্ছে যত জব প্রস্তুতি আছে সবার মা। মা ছাড়া যেমন সন্তান সম্ভব না, তেমনি বিসিএস এর প্রস্তুতি কেউ যদি একবার ভালোভাবে নিতে পারে, তার কাছে এই প্রাইমারি হচ্ছে পানি পানি, নিবন্ধন পানি পানি, 10 থেকে 20 গ্রেড পানি পানি, অথবা ভূমি জরিপ বা যে কোর্সের কথা বলেন, যে প্রস্তুতির কথা বলেন, সবকিছু পানি পানি। কারণ বিসিএস এর প্রস্তুতিতে আমরা টোটাল 10টা সাবজেক্টের প্রস্তুতি নিয়ে থাকি। প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেড বা অন্যান্য জবের জন্য আমরা 4টা সাবজেক্টের প্রস্তুতি নিয়ে থাকি, তাই না? তার মানে আপনি যখন 10টা সাবজেক্টের প্রস্তুতি নেবেন, অন্যান্য চাকরি পরীক্ষাগুলোতেও কিন্তু ওই সাবজেক্টগুলো রিলেটেড কিছু প্রশ্ন আসে, 1টা 2টা 3টা মার্ক আসে, এগুলো মিট যায়। কিন্তু যারা একবার বিসিএস এর প্রস্তুতি নেয়, তারা যদি পরিপূর্ণভাবে প্রস্তুতি নেয়, সে যেমন একজন বিসিএস ক্যাডার হতে পারবে, পাশাপাশি এই সব পরীক্ষায় সে কিন্তু একজন প্রাইমারি ক্যান্ডিডেট থেকে বেশি মার্ক অর্জন করতে পারবে, নিবন্ধন ক্যান্ডিডেট থেকে একজন বেশি মার্ক অর্জন করতে পারবে। সো যেহেতু আপনার কেবল অনার্স কমপ্লিট হয়েছে, আমি বলতে চাচ্ছি যে আপনি ডেডিকেটেডলি আপনি আমাদের এই বিসিএস এর কোর্সটা এনরোল করেন। কারণ বিকাল 3টা এবং 7টায় একদম নতুন ব্যাচ আমাদের চলমান। আচ্ছা, নিউ ব্যাচ কখন শুরু হবে? নিউ ব্যাচে আমাদের 2টা ক্লাস হয়েছে মাত্র, 10 থেকে 20তম গ্রেড। ইয়াসিন ভাই ভর্তি হয়ে যান, আজকেই ভর্তি হয়ে যান, দেরি করলেই শেষ। মনে করেন আপনি একদিন দেরি করলেন, আপনি একদিন দেরি করছেন, আরেকজন একদিন আগে প্রস্তুতি শুরু করলো, আপনি একদিন দেরি করলেন, আরেকজন একদিন আগে প্রস্তুতি শুরু করলো। আপনি একদিন দেরি করে প্রস্তুতি নেওয়ার কারণে যে একদিন আগে প্রস্তুতি নিল, এই একদিনের কারণে সে যদি 0.25 মার্কও বেশি পায় আপনার থেকে, এরই চাকরিটা হবে, আপনার হবে না। কেন হবে না জানেন? কারণ জবের কম্পিটিশন 0.25, 0.50 বা সর্বোচ্চ 1 মার্কের মধ্যে। সো যারা একদিন আগে প্রস্তুতি নিবে, 1 ঘন্টা আগে প্রস্তুতি শুরু করবে, সেই সাকসেস হবে। ভাই এখানে কম্পিটিশন, এখানে বিশাল একটা কম্পিটিশন। আপনি ভাইবেন না যে প্রস্তুতি শুধু নিলেই হয়ে যায়। ভাই প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে ডেডিকেটেডলি প্রস্তুত হইতে হবে। আর ডেডিকেটেডলি প্রস্তুত হওয়ার জন্য আপনার মাইন্ডসেট এখনই করতে হবে। কারণ
আপনাকে এটা ফিল করতে হবে, আমার বাবা চাতক পাখির মতো চেয়ে আছে আমার দিকে, আমার পরিবার আমার দিকে চাতক পাখির মতো চেয়ে আছে। আজকে আমি সফল হইলে আমার বাবা আমাকে নিয়ে গর্ব করবে, আমার পরিবার আমাকে নিয়ে গর্ব করবে। কিন্তু আজকে আমি সফল না, আমার বাবাকে সবাই বুলি স্বীকার করতেছে, আমার বাবা বাজারে যাইতে পারতেছে না, আমার বাবা রাস্তা দিয়ে হাঁটতে পারতেছে না, সব জায়গায় বলতেছে এই অমুকের বাবা তোমার ছেলের কি খবর, চাকরি পাইছেনি। এই ধরনের কথা শুনতে 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 আপনার বাবা কষ্ট পাইতে পাইতে ভেতরটা কি বলবো মরিচিকায় পরিণত হয়ে গেছে। এই মরিচিকাটাকে আপনি একমাত্র কি করতে পারেন, চকচকে ঝকঝকে করে ফেলতে পারেন শুধুমাত্র পড়াশোনার মাধ্যমে। কেমনে? আপনি 4 মাস 5 মাস একটু ভালোভাবে পড়াশোনা করেন, পড়াশোনা করে পুরো সিলেবাসটাকে শেষ করেন, দেখবেন যখন আপনার একটা জব পাইছেন একটার পর একটা পাইতেই থাকবেন। যখন আপনি একবার প্রস্তুত হবেন তখন এই একবারের প্রস্তুত আপনাকে সারা জীবন সুখ দিতে থাকবে। আর একবার যখন আপনি চাকরি পাওয়া শুরু করবেন আপনার বাবাকে আপনি সফলতার গল্প শোনাইতেই পারবেন। আপনার বাবাকে যখন কল দিয়ে বলবেন বাবা আমি ভূমি জরিপে চাকরি পেয়েছি, বাবা তোমার ছেলে এখন থেকে সরকারি চাকরিজীবী, আপনার বাবা ওই দিনই রাস্তা দিয়ে হাঁটবে আর সবাইকে গর্ব করে বলবে এই তুমি জানো আমার ছেলে, এই এদিকে আহো, তুমি না আমার ছেলেকে নিয়ে টিটকারি করছো, এদিকে আসো চা খাও চা খাও চা খাও, আমার ছেলে আজকে সরকারি চাকরি পাইছে, আরে মিয়া এদিকে আসো। এই যে আপনার বাবা গর্ব করার জায়গাটা পাচ্ছে শুধুমাত্র আপনার কারণে, অথচ আপনার কারণেই আবার আপনার এই বাবাকেই অপমানিত হইতে হচ্ছে। কিভাবে? আপনি চাকরি পাচ্ছেন না, আপনি পরিশ্রম করতেছেন না, আপনি হেলায় বেলায় খেলায় সময় নষ্ট করতেছেন, আরেকজন সময়টাকে ভালোভাবে কাজে ব্যবহার করতেছে, যে ভালোভাবে সময়টাকে ব্যবহার করতেছে সে আগে সাকসেস হচ্ছে, সে তার আগে তার বাবা মার মুখে হাসি ফোটাতে পারতেছে। কিন্তু আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখেন কত বড় ফাঁকিবাজ। আপনি নিজের সাথে ফাঁকিবাজি করতেছেন, আপনার বাবার সাথে ফাঁকিবাজি করতেছেন, আপনার পরিবারের সাথে আপনি বেইমানি করতেছেন। আপনি বেইমান ওয়ান কাইন্ডস অফ, এটাই আমি আপনাকে বলবো। কারণ যারা বাবা মার ভেতরের কষ্টটাকে ফিল করতে পারে না তারা বাবা মার সাথে সবচেয়ে বড় বেইমানি করে, আর বাবা মার সাথে যারা বেইমানি করে এরা কখনো ভালো মানুষ না। সো নিজের বিবেককে জিজ্ঞেস করেন যে আমাকে একজন ভালো মানুষ হইতে গেলে কি হইতে হবে। আমাকে একজন ভালো মানুষ হইতে গেলে আমার বাবার স্বপ্নকে লালন করে আমাকে পরিশ্রম করতে হবে। আমার বাবা আমার দিকে চাতক পাখির মতো চেয়ে আছে যে আমার সন্তান কবে চাকরি পাবে, আমার সন্তান কবে সফল হবে, আর আমি আমার সন্তানের সফলতা নিয়ে গর্ব করব, সবাইকে রিপ্রেজেন্ট করবো, এই আমার ছেলে জানো চাকরি পেয়েছে, এই আমার মেয়ে জানো চাকরি পেয়েছে। এই গর্বের জায়গাটা আপনি তৈরি করেন, এই গর্বের জায়গাটা শুধুমাত্র আপনার বাবা চায়। একজন বাবা একজন মা শুধুমাত্র তাদের পৃথিবীর সবচেয়ে বড় সফলতা তার সন্তানের সফলতাকে ভাবে। তার সন্তান যখন একটা ভালো পজিশন ডেভেলপ করে এটা নিয়ে গর্বের জায়গাটাই হয় একজন পিতামাতার সবচেয়ে বড় সফলতা। বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য হলেও আপনাকে পরিশ্রম করতে হবে। একদিন আগে প্রস্তুতি নেন, দেখবেন আপনি সাকসেস। একদিন পরে প্রস্তুতি নিচ্ছেন, আপনার আগে যে একদিন আগে প্রস্তুতি নেওয়া শুরু করছে সেই চাকরি পাবে, আপনি পাবেন না। কারণ উপরওয়ালা কখনো পরিশ্রমীদের সাথে বেইমানি করে না। যে একদিন আগে থেকে পরিশ্রম করতেছে সৃষ্টিকর্তা দেখতেছে একদিন আগে থেকে পরিশ্রম শুরু করেছে, সো একেই সাকসেস দেওয়া উচিত। তখন দেখবেন ওই সাকসেস হইছে, আপনি সাকসেস হন নাই। কারণ আপনি 0.25 মার্ক কম পাইছেন আর সে বেশি পাইছে। একদিন বেশি পড়াশোনা করার কারণে, 1 ঘন্টা আগে পড়াশোনা শুরু করার কারণে। কলিজার ভাই কলিজার বোন, সময় থাকতে নিজেকে তৈরি করেন। মনে করেন আপনি সার্কুলার আসলো, সময় পাইলেন 5 মাস, আরেকজন 2 মাস আগে থেকে পড়াশোনা শুরু করছে, সে সময় নিল 7 মাস, আপনি পাইলেন 5 মাস। 7 মাস পড়াশোনা করে সৃষ্টিকর্তা তাকে সফল করবে না আপনাকে সফল করবে? সব সময় সার্কুলারের অপেক্ষা করবেন না। বাবার মুখের দিকে তাকান, সার্কুলার আসবে, যখন আসবে আপনি তখন দিশা পাবেন না, কিন্তু তখন আপনি চাকরিটা পাবেন না, আরেকজন পাবে। কে পাবে? যে আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করছে। আপনি ফাঁকিবাজ পাবেন না, কারণ আপনি আপনার নিজেকে খুব ভালোভাবে চেনেন। সো নিজেকে গুছাইয়ে নেন, নিজেকে প্রস্তুত করেন, দেখবেন সফলতা চলে আসছে ইনশাআল্লাহ। কলিজার ভাই বোন, বুঝতে পেরেছেন? কারণ একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, আপনার বাবা মা আপনার কাছ থেকে কিছু চাচ্ছে না। আমরা বলবো না আমাদের কোর্সে ভর্তি হন, আমি বলবো আপনি পড়ার টেবিলে বসে যান। আপনি পড়ার টেবিলে বসেন, পড়তে বসেন, অ্যাটলিস্ট বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য পড়েন, অ্যাটলিস্ট আপনার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পড়েন, অ্যাটলিস্ট আপনি আপনার সমাজের বোঝা না। আপনি যখন আপনার গ্রামে যাবেন সবাই যাতে আপনাকে রেসপেক্ট করে, ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন, আপনার কাছ থেকে যেন মানুষ পরামর্শ নিয়ে বলে ভাই আসসালামু আলাইকুম, ভাই আমাকে একটু পরামর্শ দেওয়া যাবে। আপনাকে যাতে এটা না ভাবে ওই দেখো আবর্জনা, ওই দেখো আবর্জনা। আপনাকে দেখে যাতে এটা এইভাবে কেউ না বলে এই রাজু কি অবস্থা, অনার্স কমপ্লিট করছস, মাস্টার্স কমপ্লিট করছস, ভাই বেটা তোর চাকরি হয় না কেন, এমনি করে যাতে না বলে। কারণ এই টিটকারি সহ্য করার মতো ক্ষমতা আমি মনে করি না আপনার আছে। এই টিটকারি যাতে আর আপনাকে শোনা না লাগে, আপনাকে যাতে সবাই রেসপেক্ট দেয়, এই রাজু ভাই কেমন আছেন, ভাই একটু পরামর্শ দেন, ভাই
ভাই কিভাবে চাকরি পাবো, কিভাবে পড়াশোনা করব, আপনাকে একজন মোটিভেটর হিসাবে আপনার গ্রামের মানুষ চায়। আপনি যেদিন থেকে চাকরি পাবেন, আপনি আপনার সমাজের একজন মোটিভেটর, আপনি আপনার সমাজের একজন বড় উদ্যোক্তা, আপনি আপনার সমাজের একজন বড় আইডল পারসন, একজন আইডল পারসন হওয়ার চেষ্টা করেন, একজন মোটিভেটর হওয়ার চেষ্টা করেন। আপনি আপনার গ্রামের আবর্জনা না, আপনি আপনার গ্রামের একজন নক্ষত্র হওয়ার চেষ্টা করেন। আপনি আপনার গ্রামের একজন কি বলবো আইডিওলজিক্যাল একজন পারসন হওয়ার চেষ্টা করেন। আপনি যখন একজন ভালো পারসন হবেন, ভালো একটা ডেডিকেটেড জায়গায় জব করবেন, আপনার বাবাকে দেখবেন মানুষ চেয়ার ছেড়ে দিতে বাধ্য। আপনার বাবাকে তখন চিনবে উমুকের বাবা বলে, এখন আপনাকে চেনে উমুকের ছেলে বলে। আপনার নাম যদি হয় রহিম, আপনার বাবার নাম দিয়ে আপনাকে চেনে, আপনার নাম দিয়ে আপনার বাবাকে চেনে না। অথচ আপনি চাকরি পান, দেখবেন তারপরের দিন থেকে আপনার বাবাকে ডাকবে, এই রহিমের বাবা কোথায় যাচ্ছ, এদিকে আসো, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, চেয়ারে বসেন। চেয়ার ছেড়ে দিবে মানুষ আপনার বাবাকে বসানোর জন্য। আপনার পরিচয় বহন করবে দেখেন আপনার নাম দিয়ে আপনাকে আপনার বাবাকে চিনতেছে শুধুমাত্র আপনার যোগ্যতার কারণে। আবার দেখেন আপনার যোগ্যতা নাই, আপনি একজন ভ্যালুলেস পারসন, আপনাকে চিনতেছে আপনার বাবার পরিচয় দিয়ে। দেখেন আপনার বাবা চায় আমার সন্তানের পরিচয় দিয়ে আমি বাঁচতে চাই, আমি বাবা বাঁচতে চাই। আপনার বাবা আপনার পরিচয় দিয়ে বাঁচতে চাচ্ছে, আপনাকে নিয়ে গর্ব করতে চাচ্ছে, আপনাকে নিয়ে সব জায়গায় রিপ্রেজেন্ট করতে চাচ্ছে। এই জায়গাটা তৈরি করেন, এই মোটিভটা তৈরি করেন, ইনশাআল্লাহ সফলতা আসবে। কলিজার ভাই, কলিজার বোন, আর কথা বলবো না। আপনারা বুঝতেই পেরেছেন যে কথাগুলো বলছি, এই কথাগুলো বাস্তবতার সাথে মিল রেখে বলছি। এগুলো একটু লালন করার চেষ্টা করেন, একটু লালন করার চেষ্টা করেন কলিজার ভাই, কলিজার বোন। যারা ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, ভর্তি হওয়ার জন্য দেরি করবেন না। দেরি করলেই লস। মাইন্ডসেট করে ফেলেন আপনি কি হতে চান। আপনি ভূমি জরিপের জন্য আপনার 3014টা পদের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন, ভর্তি হয়ে যান, পড়াশোনা শুরু করেন লিখিত ব্যাচের জন্য। আপনি 10 থেকে 20তম গ্রেডের বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা নিতে যাচ্ছেন, ভর্তি হয়ে যান। ডেডিকেটেড বই আমরা দিব, ডেডিকেটেড প্রতিটা কোর্সের জন্য ডেডিকেটেড বই আমরা দিব, ডেডিকেটেড ক্লাস আমরা দিব। আপনাকে পেছনে তাকাইতে হবে না ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? ওকে, যাই হোক কলিজার ভাই বোন, আমি আর সময় নিচ্ছি না। যারা ভর্তি হবেন, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন। এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে ইনশাআল্লাহ ভর্তি হতে পারবেন এবং নিজেকে শানিত করতে পারবেন, নিজেকে প্রস্তুত করতে পারবেন ইনশাআল্লাহ। পড়ার টেবিলে বসে যান, ইনশাআল্লাহ সফলতা চলে আসবে, বাবার মুখে হাসি ফুটবে, পরিবারের মুখে হাসি ফুটবে। আমি আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ।